সবাই ভালো, সবাই সুস্থ আছো না, না কেউ অসুস্থ হয়েছো? আচ্ছা, সবাই ক্যামেরা গুলো অন রাখবা, ঠিক আছে? ক্লাসের টাইমে আমি এখন থেকে কিন্তু সুন্দর মতো চেক করব। রোজার সময় একটু টায়ার্ড থাকতাম, তো যার ফলে একটু সবকিছু একটু ডিলে হতো, কিন্তু এখন হওয়ার কোনো সুযোগ নাই। সবাই ক্যামেরা ওপেন রাখবা, বুঝেছো? মাওয়া, আয়ান, তারপর হচ্ছে সুমাইয়া, তোমরা সবাই ক্যামেরা ওপেন রাখো। আচ্ছা, আজকে আমাদের কি কি ক্লাস? ইংলিশ আর গণিত, তাই না? তো প্রথমে আমরা ইংরেজি পড়বো, তারপরে হচ্ছে গণিত করব। এখন তোমরা বলো, তোমাদের হচ্ছে এই যে টাইম নিয়ে ঝামেলা হচ্ছে, তোমরা সবাই 5টায় ক্লাস করতে পারবে না? বিকেল 5টায়? জি মিস, আমার বাসা আস্তে আস্তে 5:30 বেজে যায়। মিস আমারও 5:30 বেজে যায়। আচ্ছা, সন্ধ্যা 7টায় দিলে হচ্ছে সুবিধা, তাই তো? সন্ধ্যা 7টায় তো কারো কোনো সমস্যা নাই না? মিস ওদের জোরে বলো। 6টার সময় হইলেও সমস্যা নাই, 6টা অথবা 7টা। 6টা বলতে আবার আজান হয় তো 6:30টায়। হ্যাঁ হ্যাঁ 7টা ঠিক আছে, তাহলে আপনি 6:30 থেকেও শুরু করতে পারেন। 6:30 থেকে শুরু করা যায়, জি তাহলে খুব বেশি রাত হবে না। হ্যাঁ হ্যাঁ আর একজন আছে হচ্ছে ওর 7টার সময় স্পোকেনের ক্লাস। এখন আমারও আবার হচ্ছে কোডিং এর ক্লাস আছে 7টায়, 2 দিন। ও, তো একদিন হচ্ছে ওর, আচ্ছা ও কিবার কিবার বলছিল দেখি। বিষয় তুমি নামো নামো মা, শব্দ করে না। শনিবার, প্রতি শনি ও সোম মঙ্গল, ওর আবার 3 দিনই ক্লাস। তো কি করা যায়, এটাতে বেশি প্রবলেম। তো আমি চাইলে ওই 3 দিন ছুটি দিতে পারবো না, কারণ আমারই 2 দিন ছুটি লাগবে, কারণ আমি রবিবার আর বুধবার আমার ক্লাস আছে 7টায় বাচ্চাদের। এইখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর তো কারোর প্রবলেম নাই না? আহ, সন্ধ্যা হচ্ছে 6:30টায় বা 7টায় ক্লাস দিলে? না না, 5:30টার পরে আপনি যে কোনো সময় দিতে পারেন, 5:30টার পরে। 8টায় দিলে কি বেশি রাত হয়ে যায়? না মিস, 8টায় দিলে কি কারোর কোনো প্রবলেম আছে? ধীরে ধীরে জানো। হ্যাঁ তাহিন, তাহিন তোমার কি প্রবলেম আছে 8টায় দিলে? 8টা দিলে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টা আর 6:30 আমি হচ্ছে একটু মাথায় রাখলাম, আমি হচ্ছে বলবো, অ্যাডমিনকে বলবো, ওনারা যখন দেয় তখন আমরা হচ্ছে ক্লাসটা করবো। 6:30 থেকে 7টার মধ্যে দেওয়া যায় কিনা, এটা হলে ভালো হয় আর কি। ওইটা হলে তো আমারও ভালো হয়, কারণ সকাল সকাল ক্লাস শেষ হয়ে যাবে, খুব বেশি রাত হয় না। আচ্ছা দেখি, কথা বলে দেখি। আর ওই মেয়েটার জন্য বেশি প্রবলেম, আমারও ক্লাস আছে তো, এই জন্য ওকে স্যাক্রিফাইস করতে পারছি না। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? তো সবাই আমার স্ক্রিন দেখতে পাইলে বলবা, আমি স্ক্রিন শেয়ার করি। তো তোমাদের তো যা পড়াইছিলাম তাতে আমি এক্সাম নিব, আগে আমি কয়েকদিন রানিং ক্লাস নিয়ে নিই, ঠিক আছে? আমরা মোটামুটি একটা সিলেবাস কভার করে তারপর আমরা রিভিশন করব আর এক্সাম দিব। বুঝেছো সবাই? জি মিস। সবাই রেসপন্স করবা। আর হচ্ছে তোমাদের ক্যামেরা কিন্তু সবার এখনো ওপেন নাই। মিস এক্সাম কয় নাম্বারের? যখন নিব তখন বলে দেব, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি মিস। আচ্ছা, আমরা দেখো, আমরা গত ক্লাসে ইউনিট 7 পর্যন্ত পড়ছিলাম ইংলিশে, তাই না? আজকে 8 পড়বো। 8 পড়ার পরে হচ্ছে আমরা আবার প্রথম থেকে রিভিশন করব, আর গ্রামাটিক্যাল রুলস যেগুলো আছে সেগুলো পড়বো, প্লাস হচ্ছে এক্সাম দিব।
বলো, হ্যান্ড রাইজ করছো কে? কানিজ আঁকি আইডি থেকে বলো। মিস ইউনিট 10 পর্যন্ত পড়াইলে হয় না? হয়। মানে ইউনিট 10 পর্যন্ত পড়াইলে একটু সুবিধা হয়। আচ্ছা, আমি পড়াই দিব তাহলে 10 পর্যন্তই। 10 পর্যন্ত পড়াইলে ভালো হয়, আমিও দেখেছি। তাহলে আমরা আজকে 8 পড়ি, তারপর হচ্ছে 9 কি আছে একটু দেখি। 9ও 9, 10, 9ও শর্ট। আমরা আগে রিডিং পড়ে তারপর হচ্ছে কোশ্চেন করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এগুলো আমি দিব, সেগুলো করবা। আর হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, মানে তোমার রিভিশনে যাবে, বুঝছো? তখন অনেক কিছু এখানে স্কিপ করা আছে, এখন তো আমরা শুধু রিডিং পড়ছি। তো ওই যেগুলা স্কিপ করেছি সেগুলো আমি সুন্দর মতো বুঝাই দিব তোমাদের, বুঝেছো সবাই? 10 পর্যন্ত পড়াবো, সমস্যা নাই, 10 পর্যন্ত পড়াইলে তোমাদের ভালো হবে। আচ্ছা, তো আমরা আগে ইউনিট 8 এর হচ্ছে আমরা ভোকাবুলারিটা দেখে নিই। তোমাদের যখন ভোকাবুলারি সবগুলো পড়ানো হয়ে যাবে আমি পিডিএফটা দিয়ে দিব, বুঝছো? তোমরা পিডিএফটা পেয়ে যাবা, এখন লিখে নিবা। তোমরা কি ছুটির মধ্যে পড়াশোনা করছো কেউ? ইয়েস মিস। আচ্ছা, আমরা কয়েকটা রানিং ক্লাস নিয়ে, মানে মনে করো এই যে ইংলিশের যেমন ইউনিট 10 পর্যন্ত যখন হয়ে যাবে, তখন যখন রিভিশনে যাব তখন এক্সাম দেব। একদিন বড় করে সব সাবজেক্টই সুন্দর করে এক্সাম দেব, ঠিক আছে? তো চলো, আমাদের দেখো ইউনিট 8 এর হচ্ছে নাম হচ্ছে কি, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। রিমেম্বার অর্থ কি? স্মরণীয়। তো বলছে একটি হচ্ছে স্মরণীয় শিক্ষা সফর নিয়ে আলোচনা করছে ইউনিট 8 এ। তাহলে এ ফিল্ড ট্রিপ, এ ফিল্ড অর্থ কি? মাঠ, তাই না? ট্রিপ অর্থ হচ্ছে সফর, আর রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণীয়। তাহলে একটি স্মরণীয় সফর নিয়ে এখানে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তো এখানকার যেই ওয়ার্ড মিনিং গুলা সেগুলো আমরা দেখি। এখানে দেখো ওয়ার্ড মিনিং ফার্স্টে আছে হচ্ছে ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ হচ্ছে, ফিল্ড ট্রিপ অর্থ হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। দেখতে পাচ্ছ না আরো বড় করে দিব? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? দেখা যায় না? আর একটু বড় করব? না মিস, আর লাগবে না। আচ্ছা, তো দেখো এখানে ফার্স্টে আছে হচ্ছে ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, যেগুলা শিক্ষা সফর বা তোমরা যে পিকনিকে যাও স্কুল থেকে, যেগুলা, ঠিক আছে? মানে তোমরা ওই সফর থেকে কি করবা? কিছু শিক্ষা, মানে শিক্ষা নিবে, মানে কোনো কিছু জানবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে রিমেম্বার অর্থ মনে রাখা। তারপর হচ্ছে মেমোরেবল। মেমোরেবল অর্থ হচ্ছে স্মরণীয় বা মনে রাখার মতো। সেম, মেমোরেবল আর রিমেম্বার সিমিলার ওয়ার্ড। এরপর বলছে এক্সাইটিং, অর্থ হচ্ছে উত্তেজনা পূর্ণ বা রোমাঞ্চকর। আর ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন বা ঘুরে দেখা। হিস্ট্রিক্যাল প্লেস অর্থ হচ্ছে ঐতিহাসিক স্থান। আর লিবারেশন ওয়ার, লিবারেশন হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তি। আর হচ্ছে লিবারেশন ওয়ার হচ্ছে মুক্তিযুদ্ধ। এরপর আছে দেখো মিউজিয়াম। মিউজিয়াম বানানটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা সে এই বানানগুলা কিন্তু আসে। MUSEUM, মিউজিয়াম অর্থ হচ্ছে জাদুঘর। তারপর মনুমেন্ট অর্থ হচ্ছে কি? স্মৃতিসৌধ। গাইড অর্থ হচ্ছে পথ প্রদর্শক। দেখো আমরা তো সারা জীবন বলছি বই বা গাইড, বইয়ের পাশাপাশি আমরা কি পড়ি? গাইড পড়ি। আচ্ছা, গাইড অর্থ আমরা হয়তো অনেকেই জানি না। গাইড অর্থ হচ্ছে পথ প্রদর্শক বা প্রদর্শক, মানে তোমাকে ও হচ্ছে একটা নির্দেশনা দেবে, ঠিক আছে? যে এইখান থেকে এখানে যাও, সেই ক্ষেত্রে আমরা কি করি? গাইড বই ব্যবহার করি। এরপর বলছে এক্সপ্লেন। এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। স্টোরি অর্থ হচ্ছে গল্প। সবার ক্যামেরা অফ হয়ে গেছে তাই না? তারপর হচ্ছে ফ্রিডম ফাইটার্স অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা। ফ্রিডম ফাইটার্স, ফাইটার অর্থ হচ্ছে কি? যে ফাইট করে, হ্যাঁ, যে যুদ্ধ করে।
আর ফ্রিডম অর্থ হচ্ছে মুক্তি, আর ব্রেভ অর্থ সাহসী, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা, টুগেদার অর্থ হলো একসাথে, লার্ন অর্থ হচ্ছে শিখেছি, বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। শিখেছি বা সুন্দর। শেখা, আর বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। হ্যাঁ, আর এরপর আছে হচ্ছে ইন্টারেস্টিং, আকর্ষণীয়, বাস অর্থ হচ্ছে বাস, প্যাক লাঞ্চ মানে খাবারের প্যাকেট। হ্যাঁ, লাঞ্চের প্যাক মানে কি, প্যাকিং করা, ঠিক আছে, মানে বদ্ধ, যেটা সুন্দর করে মানে খাবার হচ্ছে প্যাকিং করে না, মানে আবদ্ধ করে সুন্দর করে বেঁধে রাখা আর কি। তো প্যাক লাঞ্চ অর্থ হচ্ছে খাবারের প্যাকেট। আর এরপর আছে এক্সক্রুশন অর্থ হচ্ছে ভ্রমণ, ভিজিট অর্থ আমরা কিন্তু ভ্রমণ জানি। এরপর আছে ওয়ান্ডারফুল, চমৎকার, এক্সপিরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা, রিকল অর্থ হচ্ছে স্মরণ করা। তাহলে স্মরণ করা আমরা কয়টা পড়লাম ওয়ার্ড দেখো তো, এগুলা কিন্তু সিমিলার, রিমেম্বার, মেমোরেবল, আর হচ্ছে রিকল। তাহলে কয়টা, তিনটা পড়লাম, তিনটার অর্থই কি, স্মরণ করা। এরপর আছে শেয়ার অর্থ হচ্ছে শেয়ার, শেয়ার করা বা হচ্ছে গ্রুপ মানে আর দল। এরপর হ্যাঁ, এরপর আছে হচ্ছে গ্রুপ, গ্রুপ অর্থ হচ্ছে দল, টিচার অর্থ হচ্ছে শিক্ষক, স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী, ফটোগ্রাফি, ফটোগ্রাফ অর্থ হচ্ছে ছবি, ছবি। হ্যাপি অর্থ হচ্ছে খুশি, টায়ার্ড অর্থ ক্লান্ত। ঠিক আছে, তো আর তো নাই, এইটাই হচ্ছে মোটামুটি আমাদের ওয়ার্ড। এর মধ্যে কি কেউ কিছু বোঝোনি বা স্পেলিং এর প্রবলেম আছে, এমন কিছু আছে তোমাদের? মিস, বলো। উপরে আপনি যে হলো হিস্টোরিক্যাল প্লেসের জায়গাতে আপনি কি বলেছেন? হিস্টোরিক্যাল প্লেস, এটা হচ্ছে হয়তো পড়িনি, মিসিং গেছে কিনা। হিস্টোরিক্যাল প্লেসই বলছি, এটা তো যদি বলি হিস্টোরিক্যাল প্লেসই তো হবে, ঐতিহাসিক স্থান। তাহলে মিস আপনি কেন, আমি কি বলছিলাম, অন্য কিছু বলেছি? হিস্টোরিক্যাল বলেছিলেন। অনেক সময় তোমরা দেখবা যে নেট ড্রপ করে, এজন্য স্পেলিং এ কিন্তু অনেক প্রবলেম পাবা। হুম, দেখবা যে আমি যেটা বলছি অনেক সময় নেটওয়ার্কের জন্য হয় না অনেক সময়। আর কি কারো কোনো প্রবলেম আছে? মিস গাইডকে কি সহায়িকা বললে কোনো সমস্যা হবে? কি বলছো? সহায়িকা, গাইডকে সহায়িকা বললে কি কোনো সমস্যা হবে? না না না, গাইডকে কোনো সহায়িকা বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। পথ প্রদর্শক বা হচ্ছে সহায়িকা একই কথা, ঠিক আছে। মানে তোমাকে সে সাহায্য করবে, তুমি যেখানেই যাও না কেন। গাইডলাইন বলে না যে এটা হচ্ছে গাইডলাইন, মানে কি, তোমার হচ্ছে পথকে সহজ করার জন্য, তোমাকে সামনের দিকে অগ্রসর করার জন্য যত প্রকারের নির্দেশ তারা দেয়, ঠিক আছে। সেটা গাইড হতে পারে, কোনো টিচার হতে পারে। তারপর হচ্ছে গাইড বলতে তো আমরা বই বুঝি, গাইড বুক লেখা থাকবে দেখবা, যখন গাইড বই বলবা তখন গাইড বুক, আর যখন টিচার হবে তখন গাইড টিচার হবে। হুম, এটা তোমার প্যারেন্টসরাও হতে পারে, বুঝতে পারছো? তো এইভাবে ওটা হচ্ছে যেটা মানে তোমাকে সহায়তা করবে সামনের দিকে আগাইতে। তো চলো আমরা বইয়ে চলে যাই। তো এখানে আমাদের ইউনিট 8 এর নাম হচ্ছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, বলছে একটি স্মরণীয় শিক্ষা সফর। আচ্ছা, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, ডিসকাস দ্য ফলোইং কোশ্চিন ইন পেয়ার্স। তো তাহলে কোশ্চিন গুলার কি করতে বলছে, আলোচনা করতে বলছে। নিচের যে কোশ্চিন গুলা দেওয়া আছে এগুলো দলীয় ভাবে আলোচনা করতে বলছে। তো এইখানে দেখো এই এটা যদি বড় করি একটু, দেখো এখানে তোমরা বইয়ে দেখতে পারবা লেখা আছে বাংলাদেশ জাতীয় জাতীয় জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। সম্ভবত মিউজিয়ামটা ঢেকে গেছে, হ্যাঁ, মানে বাংলাদেশের জাতীয় জাদুঘর এটা। তারপরে এখানে দেখো বলছে মুক্তিযুদ্ধ, এখানে কি লেখা আছে, আহ মুক্তিযুদ্ধের পরেরটা বুঝতে পারছি না, তোমাদের বইয়ে স্পষ্ট থাকতে পারে। হুম, এটা হচ্ছে একটা আহ মানে মানে একটা হচ্ছে মিউজিয়াম মতোই আর কি। আচ্ছা, মিস এরপরে ওটা দেখো মুক্তিযুদ্ধ জাদুঘর। হ্যাঁ, এবার দেখো বলছে হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেটা জু, হ্যাঁ, মিরপুর ঢাকা, মিরপুরে আছে এটা। তারপর ডিএনসিসি ওয়ান্ডার ওয়ান্ডারল্যান্ড মানে সুন্দর ভূমি,
বা আকর্ষণীয় ভূমি যেটা। তো যারা ঢাকায় থাকো তারা এগুলো হয়তো চেনো, তাই না? তোমরা কেউ ঢাকায় থাকো? ইয়েস মিস। তোমরা গেছো এগুলাতে? যদিও আমিও যাইনি কখনো। যাইনি, যাওনি আমার না? বাসার পাশে আছে কিন্তু আমি কোনোদিন যাইনি। আচ্ছা, এগুলা যাবা, এগুলা দেখলে অনেক শিক্ষণীয় জিনিস, মানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবা। তো এখানে কোশ্চিন আছে কি কি দেখো, বলছে হোয়াট ডু দ্য পিকচার টেল ইউ। এখানে বলছে হোয়াট ডু। ওয়ালাইকুম আসসালাম, তুমি লেট কেন? আচ্ছা আনিকা, আমরা হচ্ছে শুধু ভোকাবুলারি পড়ছি, আর এই যে ইউনিট 8 এর পড়া স্টার্ট করে দিছি, ঠিক আছে? না বুঝলে বলবা। ওকে মিস। ওকে, তো ফার্স্টে এ নাম্বারে দেখো আছে হোয়াট ডু দ্য পিকচার টেল ইউ। বলছে হোয়াট ডু, বলছে যে পিকচার গুলো তোমাকে কি বলছে, বা মানে পিকচার দিয়ে তুমি কি বুঝছো। এখানে আমরা দেখো পিকচার দিয়ে বুঝছি একটা জাদুঘর, চিড়িয়াখানা, জাদুঘর, হ্যাঁ এখানে আর একটা জাদুঘর, তারপরে এখানে কি একটা পার্ক মতো, ঠিক আছে? এবার বলছে হ্যাভ ইউ ইভার ভিজিট এনি অফ দিস প্লেস। বলছে তুমি কি কখনো এই প্লেস গুলাতে ভিজিট করেছো বা ভ্রমণ করেছো? তো তোমরা যদি করো তো ঠিক আছে, আমি আমি নিজেই যেমন করিনি, এখনো আমার সৌভাগ্য হয়নি ঢাকায় ওইভাবে ঘোরাফেরা করার। এবার দেখো তারপর বলছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ আর অন এ ট্রিপ। বলছে তুমি যখন এইখানে সফরে গেছিলা বা এই ট্রিপে যখন ছিলা তুমি, তখন তুমি কেমন ফিল করছিলা, ঠিক আছে? তো এটা যেহেতু চিড়িয়াখানা, দেখো সি নাম্বার পিকচারে আছে চিড়িয়াখানা। যখন আমরা পশু পাখি দেখবো, তখন আমরা স্বচক্ষে যখন দেখবো, তখন আমাদের অবশ্যই ভালো লাগা কাজ করবে, এখান থেকে অনেক শিক্ষা পাবো। তো এইখানে যে এই ট্রিপটা আছে আমাদের শিক্ষা সফর, যে স্মরণীয় শিক্ষা সফরের যে স্টোরিটা আছে, এখানে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা পড়ে দেখি কি বলছে। বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে আমরা এটা পড়ি। Farhana's school planned a field trip for the student of class 5. ফারহানার স্কুলের কি হলো, স্কুলের ক্লাস 5 এর স্টুডেন্টরা কি করছে, প্ল্যান অর্থ পরিকল্পনা করেছে, কি করতে, একটি শিক্ষা সফরের জন্য একটা কি করছে, ওরা পরিকল্পনা করেছে। কারা? ফারহানার আহ ফারহানারা, ঠিক আছে? তো ফারহানা কে, ক্লাস 5 এর স্টুডেন্টস, ঠিক আছে? এখানে বলছে ফারহানাস মানে কি, ফারহানার স্কুলের কি ক্লাস 5 এর স্টুডেন্টরা কি করছে, শিক্ষা সফরের জন্য প্ল্যান করছে, ঠিক আছে? তো তারপর বলছে দে আস্কড স্টুডেন্ট টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। তো তারা কি করছে, মানে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছে কি করতে, একটা রেজিস্ট্রেশন ফর্ম বা নিবন্ধন ফর্ম ফিল আপ করার জন্য। তো নিবন্ধন ফর্মটা কিসের জন্য, অন ফর দ্য ট্রিপ, মানে এই যে শিক্ষা সফর, এই শিক্ষা সফরের যেই শিক্ষা সফরের জন্য একটা ফর্ম আছে, সেইটা কি করছে, ফিল আপ করার জন্য ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যে গল্পটা পড়বো, এখানে মেন ক্যারেক্টার কে? ফাতিহা। নো, ফারহানা। ফারহানা। ফাতিহা। আচ্ছা মনোযোগ দেও ক্লাসে, ঠিক আছে? এরপরে দেখো বলছে অন দা সানি অন এ সানি মর্নিং, বলছে একটি রৌদ্রোজ্জ্বল সকাল, দে স্টার্ট ফর এ লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও, ঢাকা, ঠিক আছে? তো বলছে যে একটা রৌদ্রোজ্জ্বল সকালে তারা কি করবে, শুরু করবে, ঠিক আছে, শুরু করবে। তারা হচ্ছে তারা কি করবে, ঢাকার রওনা দিল, মানে এখানে দেখো যেদিন যাবে সেটার আলোচনা করছে। দে স্টার্ট ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মানে মুক্তিযোদ্ধার যে জাদুঘরটা আছে ঢাকা আগারগাঁওতে, সেখান থেকে ওরা কি করবে, এই যে সফরটা স্টার্ট করবে। হ্যাঁ, she and her classmates, বলো। তাহলে আমাদের যে জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বলো, এখান থেকে কিন্তু আমরা শিখে যাচ্ছি, বলো। মিরপুরে, ঢাকা মিরপুর। ঢাকা সাহাব।
এই যে মুক্তিযোদ্ধা নো আগারগাঁও, ঢাকা আগারগাঁও। আমি বলছি তখন কি তোমরা মনোযোগী হচ্ছ না? মুক্তিযুদ্ধের যে জাদুঘরটা আছে সেটা আমাদের বাংলাদেশে কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ বলতে তো আমাদের বাংলাদেশের যুদ্ধকেই বোঝাচ্ছে, তাই না? তো এটা এই যুদ্ধের যেই মানে কি বলবো প্রামাণ্য চিত্র, তারপর যেখানে সরঞ্জাম যেখানে সাজানো থাকে সেটাই হচ্ছে এই মুক্তিযুদ্ধের হচ্ছে মিউজিয়াম। হ্যাঁ, তো জাদুঘর যেটা আর কি, এটা হচ্ছে ঢাকার কোথায় অবস্থিত? আগারগাঁওতে অবস্থিত। বুঝেছো? পারবা এবার জিজ্ঞেস করলে? জি মিস। আচ্ছা, এরপর বলছে শি অ্যান্ড হার ক্লাসমেটস। তাহলে এখানে শি বলতে কি কি সে বোঝাচ্ছে? সে। আচ্ছা, সেটা কে সেটা বলছি। ফারহানা। 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 তাহলে ফারহানা এবং তার ক্লাসমেটস মানে তার কি সহপাঠীরা সহপাঠীরা কি ওয়ার এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম। বলছে ফারহানা এবং তার সহপাঠীরা কি খুবই উত্তেজিত, মানে এই মিউজিয়াম বা জাদুঘরটি ঘুরে দেখার জন্য কি ওরা খুবই উচ্ছ্বাসিত, মানে খুবই আনন্দিত যেটা আর কি বলে সেটা ভ্রমণ বোঝাচ্ছে যে তারা কি ওটা ঘোরার জন্য তারা খুবই আগ্রহ বোধ করছে। দেয়ার ক্লাস টিচার মিস্টার খান, তাদের ক্লাস টিচার কে? মিস্টার খান went with them on this trip। তাহলে বলছে তাদের ক্লাস টিচার মিস্টার খান তাদের সাথে এই সফরে তাদের কি সঙ্গী বা তাদের সাথে আছে। সাথে যান। হ্যাঁ, তো সঙ্গে গিয়েছিলেন বা আছে, তুমি যেটা বলতে পারো। তো উনি কেন আছে দেখো, একটু আগে আমরা পড়লাম না যে হচ্ছে গাইড। উনি হচ্ছে পথ প্রদর্শক বা গাইডলাইন, বা উনি দিক নির্দেশনা, বা উনি তোমাদের কি করবে ওদের হচ্ছে ফারহানাদের কি করবে সাহায্য করবে। They start from their school by bus at 9 AM। তো তারা কি করলো, তারা শুরু করলো তাদের স্কুল বাসে। তারা স্কুলের বাস থেকে কি করলো, স্কুলে কি করলো একটা বাস থেকে যাত্রা শুরু করলো 9 AM মানে সকাল 9টা। বুঝতে পেরেছো? তারা সকাল 9টা কি করলো, স্কুল থেকে বাসে করে রওনা দিল। আচ্ছা, দ্য বাস রাইড ওয়াজ ফিল উইথ স্যাটার অ্যান্ড লাফটার। বলছে বাসটি কি করলো, বাসটি কি করছে, বাসটি হচ্ছে যতক্ষণ যাত্রা করছে ততক্ষণই ওখানে কি গল্প গুজব এবং হাস্যোজ্জ্বল একটা পরিবেশ আছে বাসটির মধ্যে। মনে করো তোমরা একটা শিক্ষা সফরে যাচ্ছ, তো তোমরা অনেক আনন্দ করবা না? তো বাসটি কি ছিল, ভরপুর ছিল কিসে, গল্প গুজব আর হাসিতে। ঠিক আছে, আনন্দ বা হাস্যোজ্জ্বল, মানে মনে করো তোমরা অনেকেই যারা তোমরা কখনো শিক্ষা সফরে গেছো সবাই? কি আসো কি যাওনি এখনো যাওনি? মিস আমাদের স্কুল থেকে নিয়ে যাননি। আচ্ছা, তো মনে করো যারা দেখবা শিক্ষা সফরে যায় তারা কিন্তু বন্ধু বান্ধবের গল্প গুজব করে। এই যে স্যাটার অর্থ হচ্ছে গল্প গুজব করা, আর লাফটার, তাহলে বাসটি কি ছিল, হাসি এবং গল্প গুজবে ভরপুর। Farhana sat next to his friend Rabia। ফারহানা কোথায় বসেছিল, তার বন্ধু রাবেয়ার পাশে। ফারহানা কোথায় বসেছিল, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে ফারহানা কোথায় বসেছিল। হ্যাঁ, তো তখন কি বলবো, ফারহানা sat the next to his friend রাবেয়া। এখানে হার ফ্রেন্ড হবে, হার ফ্রেন্ড হবে না, এটা মনে হয় এটা মিস্টেক করছে, দেখছো? হার ফ্রেন্ড হবে। হ্যাঁ, ফারহানা। ফারহানা তো মেন নাম আমরা যতদূর জানি। আচ্ছা, তো দেখো বইয়ের মাঝে মাঝে মিস্টেক করতে পারে। আর যদি ওরা ভাবে নাম যেহেতু ফারহান, যেমন ফারহান আবার হচ্ছে ছেলে হয়, কিন্তু এখানে তো শি দেখলাম আমরা, তাই না? এই যে এখানে তো শি, তো এখানে যেহেতু শি, তো তাহলে এখানে তো এই যে হার ক্লাসমেট, এখানেও হার ফ্রেন্ড হবে। আচ্ছা, এটা মিস্টেক, এটা দেখে নিও তোমরা। তারপর বলছে দে স্যাং সং টুগেদার। তারা কি করছে,
স্যাং অর্থ দেখো সিং, সিং অর্থ কি গান গাওয়া। তারা কি করছে, সং অর্থ হচ্ছে গান আর সিং অর্থ হচ্ছে গান করা। তো তাহলে তারা কি করছে, গান গাচ্ছিল, তারা একত্রে কি সবাই গান গাচ্ছিল। when they reached the museum, তারা যখন মিউজিয়াম বা জাদুঘরে পৌঁছালো at 10 AM the guide Mr. কামাল greeted them। আচ্ছা ওরা যখন হচ্ছে জাদুঘরে পৌঁছালো সকাল 10টায়, তখন কি এই যে গাইডলাইনের জন্য যে টিচার আছে ওনার নাম কি মিস্টার কামাল, তাদের কি করলো সুন্দরভাবে অভিবাদন বা অভ্যর্থনা জানালো। ঠিক আছে, যে জায়গায় ওরা যাচ্ছে সেখানে কি করলো, তাদের অভ্যর্থনা জানালো। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড প্লিজ দেম, তার যে ওয়েলকামিং মানে স্বাগত জানানোর যেই মানে মনোভাবটা তাদের খুবই কি করলো, মানে তাদের খুব মন কাড়ালো, এরকম মানে খুব সুন্দরভাবে তাদের ওয়েলকাম করছে, তারা স্বাগত করছে। বুঝতে পেরেছো কে করছে, মিস্টার কামাল। আচ্ছা, এরপর দেখো মিস্টার কামাল কে, আমি কি বললাম একটু আগে, মিস্টার কামাল কি হিসেবে আছে ওদের সাথে, কে বলবে বলো? গাইড। গাইড হিসেবে আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে মিস্টার কামাল গাইডেড, এই যে মিস্টার কামাল কি হিসেবে আছে, গাইড। তাহলে মিস্টার কামাল কি করলো এখানে, বলছে মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার অফ দ্য মিউজিয়াম। আচ্ছা, তাহলে মিস্টার কামাল কি করলো, তাদের সে যেহেতু গাইড হিসেবে আছে, তো সে সেইভাবেই তাদের কি করছে, নিয়ে গেল কোথায়, মিউজিয়ামের ডিফারেন্ট কর্নার মানে বিভিন্ন বিভিন্ন কর্নারে তাদেরকে ঘুরে দেখাচ্ছে। তো ফার্স্ট দে ওয়াজ এ শর্ট ডকুমেন্টারি। আচ্ছা, তারা প্রথমে কি করলো, একটা প্রামাণ্য চিত্র দেখলো, মানে প্রথমে কি করছে, একটা প্রামাণ্য চিত্র মানে ছোট্ট আকারে সবকিছুর একটা মানে মূল জিনিস যেটা মানে ওইখানে ঘুরে, মানে মনে করো মুক্তিযুদ্ধেতে যে যে ঘটনাগুলো ঘটছে সেটার শর্ট একটা ফিল্ম বলতে পারো, বা শর্ট একটা প্রামাণ্য চিত্র তোমরা কখনো দেখেছো কিনা, মনে করো নাটক যেমন, কিন্তু ওইটারই মানে টোটাল যে ভিউটা ওইটা একটা ছোট করে দেখানো। বুঝেছো প্রামাণ্য চিত্র বলতে কি বোঝায়? ইয়েস মিস। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বলছে ইটস শো দ্য ব্রেভি অফ দ্য ফ্রিডম ফাইটার ডিউরিং দ্য লিবারেশন। এটা কি করছে, এটা কি শো, এখানে যে প্রামাণ্য চিত্র ওরা দেখলো, এটা সেই প্রামাণ্য চিত্রে ওরা কি করছে, বলছে এটি মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের যে বীরত্ব সেটা এখানে কি করছে, প্রদর্শন করেছিল। ওই প্রামাণ্য চিত্রতে কি করছে, মুক্তিযোদ্ধাদের বীরত্ব প্রদর্শন করেছে। their patriotism and sacrifice inspired them। তো তাহলে কি বলছে, দেয়ার মানে তাদেরকে দেশপ্রেম আর আত্মত্যাগ তাদের কি করলো, যে অনুপ্রাণিত করলো শিক্ষার্থীদের। তাদের বলতে এখানে শিক্ষার্থীদের বোঝাচ্ছে, বলছে যে শিক্ষার্থীদের মানে এই যে মুক্তিযোদ্ধা, বলছে দেয়ার প্যাট্রিজম মানে তাদের বলতে কিন্তু মুক্তিযোদ্ধাদের বোঝাচ্ছে, এটা ভালো করে মাথায় রাখবা। মুক্তিযোদ্ধাদের যে দেশপ্রেম এবং তাদের যে ত্যাগ সেটা কি করলো, স্টুডেন্টদের অনুপ্রাণিত করলো। ইন্সপায়ার্ড দেম মানে স্টুডেন্টদের অনুপ্রাণিত করছে। ওরা যেভাবে কি করছে, তাদের যে দেশভক্ত ছিল তারা তো এজন্য তারা কি করছে, জীবন দিছে। দেখো এখানে একটা পিকচারও দেওয়া আছে ওরা কিভাবে যুদ্ধ করছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখছো, এই যে এখানে একটা স্টুডেন্ট দেখছে। তো এটা কি করলো, স্টুডেন্টদের কি করেছে বলো, উৎসাহিত করেছে। ইন্সপায়ার অর্থ হচ্ছে উৎসাহিত করা। অ্যারাউন্ড হাফ পাস্ট 10। আচ্ছা, প্রায় 10:30টায়। এই যে দেখো 10, হাফ পাস্ট অর্থ হচ্ছে সাড়ে, আমরা যেমন বলি না 7:30, 10:30, 7:30। তুমি যখন এই যে মনে করো 6 লিখলা হচ্ছে SIX 6, এবার 6 এর আগে যখন দিবা যে হাফ পাস্ট 6 মানে 6:30, হাফ পাস্ট দিলে কি হবে,
6:30। বুঝেছো? তাহলে আমরা যে কোনো সময়ের আগে যখন হাফ পাস্ট দিব তখন কি হবে? সাড়ে। আমরা বলি 6:30, 3:30, তারপর হচ্ছে 4:30, তাই না? তাহলে বুঝেছো যে যখন সাড়ে আমরা ব্যবহার করব সময়ের ক্ষেত্রে তখন কি দিব বলো তো? হাফ পাস্ট। হাফ পাস্ট। আচ্ছা, তো অ্যারাউন্ড 10:30 বলছে প্রায় 10:30টার দিকে কি করলো? দে স্টার্ট ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ। বলছে তারা কি করলো? আরো অন্যান্য যে গ্যালারি গুলো আছে তারা সেই গ্যালারি গুলোতে কি করছে? ঘোরা শুরু করলো। ওল্ড ফটোগ্রাফ অফ ওয়ার, মানে পুরনো যেই ছবিগুলো আছে যুদ্ধের, হ্যান্ডরাইটিং লেটার অফ ফ্রিডম ফাইটার্স। বলছে যে দেখো তারা কি করলো? অন্য অন্য যে গ্যালারি গুলো আছে সেখানে গেল, সেখানে কি কি আছে? যে পুরনো যে ছবি আছে, হ্যান্ডরাইটিং লেটার অফ ফ্রিডম ফাইটার্স, মানে তাদের যে হাতে যে চিঠি লেখা ছিল। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তারা কিন্তু হাতে চিঠি লিখতো। তখন কিন্তু এখনকার মতো তুমি চাইলে একটা মেসেজ টেক্সট করতে পারবা না, কারণ তখন হাতে হাতে ফোন ছিল না। বুঝেছো? তখন কিন্তু সবার কাছে ল্যাপটপ ছিল না, তারা অনেক প্রসেসিং ও জানতো না। তাই তারা কি করতো? হাতে যে লিখতো, লেটার লিখতো, হাতে কি করতো? লেটার লিখতো। আর এইটা হচ্ছে একে অপরের মাধ্যমে এটা পৌঁছায় যেত জায়গা মতো। and their weapon were displayed। তাহলে কি কি ছিল? তারা প্রায় 10:30টার দিকে বিভিন্ন গ্যালারি ঘুরে দেখতে শুরু করলো। আর কি করলো? যুদ্ধের পুরনো ছবি, মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি, আর তাদের হচ্ছে কি অস্ত্র প্রদর্শিত ছিল সেখানে। ঠিক আছে, তাদের অস্ত্রগুলা দেখলো। উইপন অর্থ হচ্ছে অস্ত্র। তারা যেই মনে করো হচ্ছে মুক্তিযুদ্ধে অস্ত্র ব্যবহার করছে, যুদ্ধে, মুক্তিযুদ্ধে না, মনে করো যুদ্ধে আমাদের যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো, তো সেই সময় কি যুদ্ধে যেই এই যে অস্ত্র, দেখো এখানে ওদের হাতে কিন্তু অস্ত্র আছে, সেগুলা ওখানে প্রদর্শিত আছে। সেগুলা কি করলো? ওরা দেখলো ঘুরে ঘুরে। দে ক্যারি দেয়ার মেমোরিজ অফ দ্য ওয়ার। তাহলে কি বলছে? এগুলো কি করছে? দে মানে এগুলা কি করলো? যুদ্ধের যে স্মৃতিগুলা সেগুলা বহন করে। কি কি স্মৃতিগুলা বহন করে? কি কি দিয়ে? মনে করো বিভিন্ন রকম পুরনো ছবি, তারপর তাদের হাতে লেখা যে চিঠিগুলা সেগুলা, এবং তাদের যে অস্ত্র আছে এগুলা দিয়ে তাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে সেখানকার স্মৃতিগুলা বহন করে। তাহলে বুঝেছো ওরা কি করলো? ঘোরাফেরা করে কি কি দেখলো? ওখানে কিছু প্রামাণ্য চিত্র দেখছে, তারপর সেখানে কিছু হচ্ছে আহ কিছু কর্নার দেখছে। সেখানে কি কি ছিল বলতো? কি কি ছিল কর্নারে? ওরা ডিফারেন্ট যে কর্নার গুলা ছিল মিউজিয়ামে, সেই কর্নারে কি কি দেখেছে? বাংলাতেই বলো, সমস্যা নাই, সবাই বলো। মুক্তিযুদ্ধের ছবি, আর তাদের লেখা চিঠি, মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি। আর কি দেখেছে? আর দেখেছে হচ্ছে উইপন। উইপন অর্থ হচ্ছে অস্ত্র। হ্যাঁ, তাদের যে অস্ত্রগুলা ওরা ব্যবহার করতো সেগুলা। আচ্ছা, তোমরা কি ক্লাস করছো না? ক্যামেরা সবাই অফ করে দিছো। তাহিম ক্লাস করছো না? রেসপন্স করো না কেন? আরিবা, আচ্ছা, এরপরে দেখো কি বলছে। এরপরে দেখি কি বলছে। দে স দেয়ার পার্সোনাল বিলঙ্গিং অফ দ্য ওয়ার হিরোস। যুদ্ধের যে হিরো বা কি, যুদ্ধের যে হিরো বলতে হচ্ছে বীর বোঝায়। হিরো কি? হিরোর বাংলা হচ্ছে বীর। হ্যাঁ, যুদ্ধে যে বীর ছিল, যারা মানে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে আর কি, তাদের যেই হচ্ছে ব্যক্তিগত জিনিস ছিল সেগুলাও কিন্তু এই মিউজিয়ামে আছে। বুঝছো? তারা কি ব্যবহার করতো? মনে করো ম্যাক্সিমাম আমরা তখন বাংলাদেশের এই যুদ্ধটা কেন হয়েছে দেখো। এই যুদ্ধটা আমাদের 1947 সালে আমাদের বাংলাদেশ সৃষ্টির ইতিহাস কি তোমরা জানো?
শুনেছো কখনো? সিম্পলি জানো কেউ? নো মিস। আচ্ছা, আমাদের বাংলাদেশের আগে, অনেক আগে, অনেক অনেক ওইটা 1947 সালে, ঠিক আছে? 1947 সালে আমাদের কি হয়েছিল, ইংরেজরা শাসন করতো আমাদের বাংলাদেশকে। এটা হচ্ছে মনে করো ভারত আর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সব মিলেই কিন্তু ইংরেজরা শাসন, মানে ওদের শাসন আমল ছিল সে সময়। তো এক সময় ওইটা হচ্ছে ভাগ হয়ে পাকিস্তান আর ভারত হয়েছে, ঠিক আছে? তো ভারত তো একরকম চলে গেল। এবার আমরা ছিলাম, বাংলাদেশ ছিলাম হচ্ছে পূর্ব পাকিস্তান, আর বর্তমান যেটা সেটা হচ্ছে পাকিস্তান, বর্তমানে যে পাকিস্তান আছে সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তাহলে আমাদের যুদ্ধটা প্রথমে কি হয়েছে, ইংরেজদের শাসনামল থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এবার দেখো, আমরা যখন পাকিস্তানের মধ্যে ছিলাম, প্রথমে আমরা ইংরেজ শাসনামলে ছিলাম, এরপরে আমরা আসলাম কিসে, আমার সাথে বলবা তোমরা, তাহলে মাথায় রাখবা। ছোট্ট এই স্টোরিটা একদম ছোট করে জানো, এরপরে তোমরা যখন বড় হবা দেখবা যে তোমরা পেয়ে যাবা, হ্যাঁ, আস্তে আস্তে পাবা যে কিভাবে কি হয়েছে। তো প্রথমে ইংরেজ শাসন আমলে আমাদের দুই ভাগ করে দিল আমাদের দেশকে, এটা বিশাল বড় একটা দেশ ছিল, সেটা হচ্ছে ভারত আর পাকিস্তান। এবার ভারত তো চলে গেল, ভারত এখনো ভারতের মতোই আছে, ভারত কিন্তু এখনো চেঞ্জ হয়নি। এরপরে আসলো হচ্ছে পাকিস্তান, এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। বর্তমানে যে পাকিস্তান, সেই পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। আর হচ্ছে আমাদের বাংলাদেশ ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। তো এখন মনে করো এই যত ভালো কাজ, মনে করো মেন যে কাজগুলা ছিল, মনে করো ভাষা ছিল উর্দু, তারপর হচ্ছে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো উন্নত মানের, তারপর মেডিকেল ট্রিটমেন্টের যত ফ্যাসিলিটিস ছিল, মানে যত প্রকার একটা দেশের ফ্যাসিলিটিস লাগে সবগুলাই কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল না। কিন্তু পূর্ব পাকিস্তানে অনেক জনগণ ছিল। তো এখানে মনে করো যুদ্ধটা বাধে কখন, যখন কথা বলা নিয়ে বাধে, মানে আমাদের মাতৃভাষা ওরা হচ্ছে উর্দু করতে চেয়েছিল, বুঝতে পারছো? কি করছে, যুদ্ধটা কখন বাধে, বাংলাদেশের যে যুদ্ধ সেটা স্টার্ট হয় হচ্ছে ভাষা নিয়ে, ঠিক আছে? তো ভাষাটা 1952 সালের ঘটনা এটা। তাহলে দেখো 1947 সাল থেকে কত সাল, 52 সালে আসছে। এবার এই 52 সালে এসে যখন ভাষা নিয়ে যুদ্ধ হয়, পূর্ব পাকিস্তানের লোক বলছে যে হচ্ছে আমাদের বাংলা ভাষা রাষ্ট্র চাই, মানে বাংলা ভাষাকে কি করতে হবে, রাষ্ট্রভাষা করতে হবে। আর ওরা বলছে হচ্ছে উর্দুকে রাষ্ট্রভাষা করবে। এই নিয়ে ওদের মধ্যে অনেক যুদ্ধ লাগে। তো সেই যুদ্ধের মধ্যে আমাদের যে রফিক, শফিক, জাব্বার, বরকত, হ্যাঁ, সালাম, এরা হচ্ছে ভাষা নিয়ে যুদ্ধ করে কি হয়, মৃত্যুবরণ করে, বুঝতে পেরেছো? এখন পৃথিবীতে, এটা তোমরা মাইন্ডে রাখবা, মাথায় রাখবা আমি এখন কি বলছি, পৃথিবীতে একমাত্র আমরাই বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছি, বুঝতে পেরেছো? এটা 1952 সালে, এটা কিন্তু পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দেশ, দ্বিতীয় কোনো রাষ্ট্র কখনোই দেয়নি। এই জন্য 1952 সালে যখন আমাদের বাংলা নিয়ে হচ্ছে যুদ্ধটা হয়, তখন 21শে ফেব্রুয়ারি যেদিন হচ্ছে আমাদের মানে এই মানে কি বলবো, ওরা মৃত্যুবরণ করে, এই দিনটাকে কি বলে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে না? শহীদ দিবস। ইয়েস হ্যাঁ। মিস। তো এই জন্যই বলে, ঠিক আছে? এটা কিন্তু অন্য দেশ থেকে আসে না, তাহলে এটা আমাদের কিন্তু বড় অর্জন, কারণ আমরা হচ্ছে এই জন্য জীবন দিয়ে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাইছে, ঠিক আছে? কোনটা, 21শে ফেব্রুয়ারি। এটা আমাদের ভাষা নিয়ে গেল। তো এরপরে হচ্ছে জীবন দিয়ে আমাদের বাংলা ভাষা, মানে আমাদের মাতৃভাষা বাংলা করছে, কিন্তু তারপরে অনেক ফ্যাসিলিটিস আমাদের ওই সরকার দিত না, মানে ওই পূর্ব পশ্চিম পাকিস্তান দিত না, বর্তমান যে পাকিস্তান আছে, তো ওরা দিত না, কিন্তু এগুলা তো আর মেনে নেয় না। কিন্তু আমাদের কি নির্বাচন হওয়ার পরে আমাদের পূর্ব পাকিস্তানই জয়লাভ করে, এর ফলে পরে দেশটা ভাগ হয়ে যায়, কিন্তু ওরা ভাগ করতে দেবে না। বর্তমান যে পাকিস্তান আছে ওরা আমাদের ভাগ হতে দেবে না, একসাথেই রাখবে, কিন্তু আমরা তো ভাগ হব। এই জন্য ওখানে অনেক যুদ্ধ হয়, ঠিক আছে? কিন্তু আমাদের ওই সময় কোনো প্রস্তুতি ছিল না, ঠিক আছে, যে আমাদের অনেক রাইফেল বা এই যে হচ্ছে অস্ত্র থাকবে, এরকম কিছুই ছিল না। দেখো এখানে এরা কিন্তু লুঙ্গি
আর গেঞ্জি, খুবই সিম্পল একটা পোশাক পরে কি করছে, যুদ্ধ করছে। সর্বোচ্চ কিছু রাইফেল হচ্ছে সাপ্লাই করছিল গভর্নমেন্ট থেকে, আর বাকি ওরা কিন্তু হচ্ছে ওদের ব্রেন দিয়ে বা মনে করো অনেক টেকনিক অবলম্বন করে। এমন আছে যুদ্ধের সময় খাল খনন করে রাখতো, হ্যাঁ, পাকিস্তানিরা যখন এসে অত্যাচার করতো আমাদের দেশে, তখন খাল খনন করতে, মানে কাদা। আর ওরা ম্যাক্সিমাম হচ্ছে জিততে পারেনি এই জন্যে যে আমাদের দেখবা তখন রাস্তাঘাটও ওরা কিন্তু উন্নত করছিল না, তো ওইখানে ওরা বেঁধে যাইতো, হ্যাঁ, কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারতো না। তো এইভাবে আমাদের দেখো আমাদের যারা মুক্তিযুদ্ধ যোদ্ধারা যারা ছিল বা এই যে বীর যারা ছিল, এরা কি অনেক অস্ত্র ছাড়াই কিন্তু যুদ্ধ করছে, অনেকে আছে অস্ত্র ছাড়া, অনেকে মারা গেছে। তো এইভাবে আমাদের বাংলাদেশে আসছে, ঠিক আছে। তখন আমাদের কি হয়, 1971 সালে যে যুদ্ধ হয় সেই যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পাই। তাহলে মেন কথা কি হলো, আমাদের ফ্যাসিলিটিস গুলা ওই পাকিস্তান দিত না, যার ফলে আমরা দেশটা আমাদের বিভক্ত হয়ে একটা হচ্ছে বাংলাদেশ আর একটা পাকিস্তান হয়ে গেছে। তাহলে ভারতও কিন্তু আমাদের সাথে একসময় ছিল, বুঝেছো? এটাই হচ্ছে আমাদের ইতিহাসের খুবই সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা বললাম। তোমরা যখন বড় হবা, আরো বড় হবা, ক্লাস এখন থেকে বাংলাদেশ বিশ্ব পরিচয় তো থাকবেই, আবার 6-7 থেকেই শুরু হয়, আবার যারা বড় হয়ে ইতিহাস পড়বা তারা খুব সুন্দর মতো বুঝতে পারবা। তাহলে বুঝেছো আমরা বাংলাদেশ কিভাবে পাইলাম? ইয়েস মিম। তো এখানে দেখো ওরা যে পার্সোনাল জিনিসগুলা ব্যবহার করতো সেগুলাও কি হচ্ছে এই মিউজিয়ামে সাজায় রাখছে। মিউজিয়াম হচ্ছে জাদুঘর, যেখানে মনে করো অনেক পুরনো জিনিস থাকে। দেখবা কোনো কোনো পার্সনের মিউজিয়াম থাকে, আমাদের যেমন কুষ্টিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি আছে, হ্যাঁ, ওইখানে কি আছে, ওইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়াম আছে, জাদুঘর মতো। ওখানে ওনার ব্যবহার্য যে জিনিসপত্র আছে, তারপর ওনার খাট পালঙ্ক, উনি যেই হচ্ছে মনে করো ওই যে কি বলে ওটা, গান গাই, আহ, ওগুলো আছে, ওনার গান গাওয়ার বিভিন্ন হচ্ছে জিনিসপত্র আছে। তারপর উনি যে পেন দিয়ে লিখতো, যে টেবিলে বসে লিখতো, এগুলো আছে। তো আমাদের এই যে হচ্ছে জাদুঘরে এগুলাই থাকে। তো আমরা যেহেতু মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধার যে জাদুঘরে গেছে এরা, কারা, ফারহানারা, তো তারা তো ওইখানে ওই যে বীরদের বা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের জিনিসগুলাও কিন্তু দেখবে, হ্যাঁ, তাদের বিভিন্ন ছবি দেখবে। তো সেগুলাই এখানে দেখছে, ঠিক আছে। তাদের পার্সোনাল কাজে মানে ব্যক্তিগত কাজে, মনে করো ওদের এই যে এই রাইফেলটা আছে সেটাও ওখানে সংরক্ষণ করে রাখতে পারে। অনেকে দেখবা যে মাথাল থাকে, হ্যাঁ, ওইটা ওখানে সংরক্ষণ করে রাখতে পারে। যদিও আমি যাইনি, তো এইগুলাই থাকার কথা। আচ্ছা, এরপরে দেখো বলছে তারপরে বলছে দ্য ডিসপ্লে অফ দেয়ার গ্যালারিজ মেড দেম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। আচ্ছা, এই যে এখানে বলছে যে এখানে যে ডিসপ্লে করা আছে, কি ডিসপ্লে করা আছে, ওদের ওদের যে জিনিসপত্রগুলো সাজানো আছে, হ্যাঁ, প্রদর্শন করা আছে। এই প্রদর্শন করার ফলে তুমি আমি বা যেই হোক না কেন বা ফারহানারা যে গেছে ওদের কি আরো আগ্রহ বাড়াচ্ছে যে এখানে তো এটা ছিল, এটা কিভাবে ব্যবহার করা হয়েছে, এটা কিভাবে কাজ করতো, বুঝেছো? তো তাদের কি করছে, এই যে বলছে গ্যালারিজ মেড দেম কিউরিয়াস, অর্থ হচ্ছে আগ্রহী, তাদের আরো আগ্রহী করে তোলে, হ্যাঁ। ফাইনালি দে থ্যাঙ্ক দেয়ার গাইড ফর হিজ সাপোর্ট। আচ্ছা, অবশেষে সে কি, তারা কি করলো, তাদের গাইড কে ছিল মিস্টার খান। তাহলে অবশেষে তারা মিস্টার খানকে কি করলো, থ্যাঙ্ক জানালো, ধন্যবাদ জানালো, হ্যাঁ, তার কি কি করার জন্য, তার হচ্ছে সাপোর্টের জন্য, তার সহায়তার জন্য তাদের গাইডকে কি করলো, তারা সবাই মিলে ধন্যবাদ জানালো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বলছে দে লিভ দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM, মানে 12:30টায়। এখানে তুমি যদি বলতা যে হচ্ছে 12:30, তখনও 12:30 হইতো, ঠিক আছে। তাহলে এখানে বলছে তারা কি করলো, মিউজিয়াম ত্যাগ করলো, মানে জাদুঘর ছেড়ে আসলো কয়টায়, 12:30টায়, অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM, মানে 1:30টার সময়, 1:30 কি করলো, তারা স্কুলে পৌঁছালো। দে শেয়ার দেয়ার ফিলিংস, তারা কি করলো, তাদের যে অনুভূতিটা তারা কি করলো, শেয়ার করলো।
আচ্ছা, ভাগাভাগি করলো অ্যান্ড এক্সপ্রেস উইথ দেয়ার ফ্যামিলিজ। তাহলে তাদের যেই, মনে করো তুমি একটা শিক্ষা সফরে গেছো, সেখানে কি শিখলা কি দেখলা সেটা কি করছে ওরা ভাগাভাগি করতে, কার সাথে? তাদের পরিবারের সাথে। ঠিক আছে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবীর সাথে, সবার সাথে। বলবা না যে আমরা জানো এই পিকনিকে গিয়ে এটা এটা দেখেছি। আচ্ছা, ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম। তাহলে এটা কি ছিল? এটা সত্যি একটি স্মরণীয় সফর ছিল তাদের জন্য। কাদের জন্য? ফারহানাদের জন্য। তো এখানে আমরা কি দেখলাম? এখানে যে মুক্তিযোদ্ধার যে জাদুঘর আছে, আমাদের ন্যাশনাল যে মিউজিয়াম আছে, সেখানে এখানে ফারহানারা ঘুরতে গিয়ে কি কি দেখলো, আর হচ্ছে এখানে গাইড কে ছিল, তারপর দেখার পরে তারা কিভাবে ফিরে আসলো, কিভাবে তারা সেই জাদুঘরে পৌঁছালো, এখানে ডিটেলসটা আলোচনা করা আছে। এই যে আমি এতটুকু পড়ালাম, এর মধ্যে কি তোমাদের কোনো প্রবলেম আছে কি? নো মিস। নো মিস। আচ্ছা, এটা তোমরা আরো সুন্দর করে বাসায় একটু পড়বা। আর আমি হচ্ছে কিছু কোশ্চেন দিব, ঠিক আছে, বাসায় লেখার জন্য হোমওয়ার্ক হিসেবে ক্লাস শেষে। তো তোমরা ওই কোশ্চেন গুলা 5টা কোশ্চেন দেবো, খুব বেশি দেবো না, 5টাই তোমরা লিখে নিয়ে আসবা। বুঝেছো? এটা তোমাদের হোমওয়ার্ক, মানে এটা সুন্দর করে পড়বা, তারপর কোশ্চেন গুলো লিখতে পারবা। বুঝছো? জি মিস। তাহলে ইংলিশ পড়া আর হোমওয়ার্ক বুঝেছো? আচ্ছা, আর আমরা হচ্ছে এরপরে 9 আর 10, এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন এই যে ক্লক শিখবো আমরা, আমরা রিভিশনে যখন শিখবো তখন শিখবো, না হলে আমাদের এখন হিউজ টাইম চলে যাবে। যখন রিভিশনে যাব তখন আমরা গ্রামারও ধরতে পারবো এক ক্লাসে, আর হচ্ছে একটা একটা ইউনিট নিয়ে আমরা সুন্দর করে হচ্ছে বাকি জিনিস যেগুলো আছে, হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশন ফর্ম কেমন হয়, এটা কিভাবে লিখতে হয়, এগুলো আমরা শিখবো। তো আমরা যখন রিভিশনে যাব তখন, এরপরে আমরা 9 আর 10 একদিনে শেষ করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে 9 আর 10টা শেষ করে তারপর আমরা রিভিশনে যাব, তখন আমরা এক্সাম দিব। বুঝেছো? আর তোমরা এমনিতে ক্লাস পাবা, এক্সট্রা 2টা ক্লাস পাবা, সম্ভবত 2টা বা 1টা এমন ক্লাস পাবা। আমি যেহেতু আগে ছুটি নিয়েছিলাম, আমি নিয়ে নিব, সমস্যা নাই। তোমরা তো ফ্রি আছো, তাই না? ইয়েস মিস। 3 তারিখের আগে কি পরীক্ষা নেবে নাকি 3 তারিখের পরে? 3 তারিখের আগে, 3 তারিখের পরে বলতে? আমার আচ্ছা, তো 3 পরীক্ষার তারিখ, ডেট বলে দেবো। হ্যাঁ, 3 তারিখে কি সমস্যা তোমার বলো? 3 তারিখ থেকে আমার টিউটোরিয়াল পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তো তোমার বেশি পড়াইলেই ভালো হয়, তাই না? জি। আচ্ছা, আমি দেখি কি করা যায়, ঠিক আছে? সমস্যা হচ্ছে আমাদের এই ব্যাচ একটু ডিলে করে স্টার্ট হয়েছে, তো তাই একটু কভার করতেও প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমরা কি হচ্ছে তাহলে বুঝেছো ইংলিশ যা পড়াইলাম ভোকাবুলারি থেকে? জি মিস। ইয়েস মিস। তাহলে তোমাদের ভোকাবুলারিটা দিয়ে দিব, ভোকাবুলারি করবা, আর আচ্ছা মিস। যেই কোর্সিং গুলো দেবো সেটাও তোমরা লিখবা। বুঝেছো? আচ্ছা। পড়লে হ্যাঁ। তারপর লিখতে পারবে। কানিজ আখি আইডি থেকে হ্যান্ড রাইজ করছো, বলো। ওকে মিস। একটু জোরে বলো। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের যেটা আমি পড়াইলাম ইউনিট 8, ওখানে তো আমি হচ্ছে ভোকাবুলারি তোমাদের দিয়ে দিব, ওই ভোকাবুলারি গুলো তোমরা পড়বা। আর হচ্ছে 5টা কোশ্চেন দিব, ঠিক আছে? আমি সেই কোশ্চেন গুলা তোমরা হচ্ছে ওই প্যাসেজটা পড়বা বা টেক্সট যেটা পড়ালাম সেটা পড়ে তোমরা ওই 5টার অ্যান্সার লিখে গ্রুপে পাঠাবা। বুঝেছো? আর এখন রাত 10টার মধ্যেই তোমরা হোমওয়ার্ক করে সাবমিট করে দিবা। আর যারা হোমওয়ার্ক করবা না তাদের কিন্তু দেখবো না, এটা স্ট্রিক্ট একদম। সন্ধ্যার আগে আমি দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এবার আমরা যাব হচ্ছে ম্যাথ ক্লাসে। হ্যাঁ, যারা শুধু ইংলিশে আছো তারা হচ্ছে লিখে নিতে পারো। ইংলিশ প্রশ্নগুলো কি লিখতে হবে? মিস, হুম, আমাদের তো কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। আপনি কখন ক্লাস নেবেন? ক্লাস টাইমটা 6:30 বা রাত 8টা, এই 2টার মধ্যে অপশন, ঠিক আছে? ভালো হয় মিস। আমরা হলো এই স্কুলে মিস রাত 8টায় নেন। মিস তাহলে আমরা আচ্ছা, রাত 8টা বা হচ্ছে 6:30, সন্ধ্যা 6:30, এই 2টা টাইমের মধ্যে দিব যে ক্লাস।
তোমাদের কি কোনো প্রবলেম হবে? মিস তাহলে আমরা স্কুলের হোমওয়ার্ক কখন করব? স্কুলের হোমওয়ার্ক কখন করবা? মনে করো তোমাদের হচ্ছে যদি 8টায় ক্লাস থাকে, তাহলে 8টার আগে তোমরা স্কুলের পড়া কমপ্লিট করে নিবা, বুঝেছো? আর আমি যেটা পড়া দিব, তোমাদের স্কুলেরও যেটা পড়া আমার পড়াও কিন্তু সেম। আমারটা পড়লেও তোমাদেরটা ওটা হয়ে যাবে, বা ওটা পড়লেও আমারটা হয়ে যাবে। তো এমন ভাবার দরকার নাই যে এটা খুব হার্ড, সেম পড়া কিন্তু সবই সেম। এবার তোমাদের যখন যদি 8টায় ক্লাস নিই, তাহলে 8টার আগে তুমি স্কুলের হোমওয়ার্ক করে নিবা। আর যদি 6টায় ক্লাস নিই, তাহলে 6টা, 7টা, 7:30, 8টার পরে করবা, বুঝছো? আর আমারটা সকালে ঘুম থেকে উঠে করে স্কুলে যাবা, বা স্কুল থেকে এসে করবা, এমন, বুঝেছো? জি মিস। মিস আবার সকালে কোচিং থাকে, এর জন্য সকালে আপনার হোমওয়ার্কটা করতে পারবো না, আইসা করতে হবে, এর জন্য হ্যাঁ, এসে করবা। ভালো হয়। মিস 9টা থেকে 10টা নিয়ে করবেন। রাত 9টা থেকে 10টা আমি সেটা একটু বেশি রাত হয়ে যায়, 8টা থেকে নেন। অনেক রাত হয়ে যায়, প্লাস আমার ক্লাস আসছে, জি মিস, বড়দের 8টা ক্লাস থেকে আছে। হুম, 8টা আর 6টা, 6টা বা 6:30, ঠিক আছে? 6টায় নিতে পারবো না, নামাজ আছে তো, নামাজের পরে স্টার্ট। মিস্টার 8টায় নেন। আচ্ছা, 8টায় নিলে কি সবার সুবিধা আছে? আর কি কারো প্রবলেম আছে 8টায় নিলে, এখানে যারা ক্লাস করছো? স্যার আপনি যদি রাত 8টায় ক্লাস নেন তাহলে আমাকে প্রায় অ্যাবসেন্ট দিতে হবে, কারণ রাত 9টার সময় আমার ক্লাস থাকে। 8টায় তোমার ক্লাস থাকে? না মিস, 9টায় ক্লাস থাকে, কিন্তু আপনার ক্লাস তো 1 ঘন্টায় শেষ হয় না মাঝে মধ্যে। না না, আমার ক্লাস 1 ঘন্টায় শেষ হয় না, প্লাস 1 ঘন্টা 15 মিনিট আমাদের ক্লাস টাইম। 2টা সাবজেক্ট 1 ঘন্টায় তো শেষ হয় না। 7:30 থেকে নেন। আমাকে 7:30। ক্লাস আছে। আচ্ছা, কয়দিন তোমার ক্লাস মামা? আমি বুধবার সোমবার। আমি নাবিলা। ও নাবিলা, নাবিলা, আচ্ছা। বুধবার আর সোমবার। আচ্ছা, বুধবারে প্রবলেম হবে না, সোমবারে প্রবলেম হবে না, সোমবারে একটু আগে দিতে পারবো। বুধবারে তো আমার ক্লাস আছে। আচ্ছা, দেখি মেনটেন করে একটু দেখি, ঠিক আছে? দরকার একদিন একটু কম বেশি করে দিলাম, বুঝেছো? হ্যাঁ, বলো নাবিলা। আমি স্যার পরীক্ষাগুলো 3 তারিখের আগে নিয়েন। 3 তারিখের আগে নিব? পরীক্ষা বলতে শুধু একদিনই পরীক্ষা নেবো সব সাবজেক্ট? বলো নাবিলা, বলো। মিস আমি নাবিলা না, আমি সুরাইয়া। হ্যাঁ, সুরাইয়া বলো। মিস আপনি যদি ক্লাস 7টা বা 7:30 নেন তাহলে ভালো হয়, কারণ আমার ওই 9টার সময় ক্লাসটা প্রায়ই থাকে। আচ্ছা, সমস্যা হচ্ছে তোমাদের তো অনেকেরই সমস্যা। মিস সকালে আমাদের 7টা থেকে প্রাইভেট থাকে। 7টার সময়? মিস সকালে নিলে ভালো হয়, সবার সমস্যা যখন। সকালে? মিস সকালে তো স্কুল আছে। সকালে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে সকালে ক্লাস নাই, বিকেল অথবা সন্ধ্যার পরে, বুঝেছো? সকালে কোচিং এ যাই, এর জন্য পারবো না, পরে আইসা স্কুলে যাই। আচ্ছা, 2টা টাইম আমি বলি, সেটা হচ্ছে 6:30 আর 8টা, ঠিক আছে? এখানে যাদের 1 দিন 2 দিন প্রবলেম হবে, মনে করো যে বলছো যে তোমার সোমবারে প্রবলেম বা বুধবারে প্রবলেম, দেখবা যে ওই দিনগুলোতে কিন্তু আমাদের ক্লাস নাই। সপ্তাহে আমাদের 4 দিন ক্লাস, বুঝেছো? আচ্ছা, আমি 8টায় ফিক্সড করলাম, ক্লাস হচ্ছে আমাদের 8টায়। এবার বলো কার প্রবলেম, আমি একটু সলভ করে নিই এখান থেকে। কার প্রবলেম সে অ্যাড্রেস করো, যার প্রবলেম সে অ্যাড্রেস করো, আমি একে একে শুনি। আচ্ছা, আনিকা বলো কি প্রবলেম তোমার? মিস আমার যদি 7টা থেকে প্রাইভেট থাকে তো 1 ঘন্টায় তো আর পড়া শেষ হবে না আমার। বুঝলাম না, আরেকবার বলো। মিস 8টায় যখন আপনি ক্লাস নেবেন, তো আমার তো 7টা থেকে একটা প্রাইভেট আছে, 7টা থেকে মানে 1 ঘন্টায় তো আর সব পড়া শেষ হবে না। আচ্ছা, তুমি তো শুধু ইংলিশ করো, তাই না? হুম।
আচ্ছা আমি বলে ইংলিশটা পিছাই দিব, মানে সেকেন্ড পিরিয়ডে দিব, হবে? ওকে মিস। ফার্স্ট পিরিয়ডে ইংলিশ থাকবে না, সেকেন্ড পিরিয়ডে থাকবে। আমি তোমাকে টেক্সট করব বা তুমি একটু রুটিন দেখে সেকেন্ড পিরিয়ডে জয়েন করবা, ঠিক আছে? আনিকার প্রবলেম সলভ। জি মিস। ওকে, আচ্ছা এবার হচ্ছে অথই আইডি থেকে মা বলো। মা, তোমার কি প্রবলেম? এই টাইমটা একটু বেশি দেরি হয়ে যায়, 8টা পড়া, এরপর একটুখানি রেস্টও নিই আমি। এমনিতে 9টা 10টা তো বাজে। আসলে মনে করো হচ্ছে রেস্টের জন্য টাইম চেঞ্জ করা যাবে না। আদার্স কোনো প্রবলেম আছে? না, ঠিকই, আবার আমার এমনি অনেক পড়া তো আছে আবার। মানে আগেরটাতেও পারা প্রথমত শোনো, প্রথমত হচ্ছে তুমি প্রথমত তোমার পড়া, তুমি যে একাডেমিক পড়া যদি হয়, একাডেমিক না, তুমি মনে করো ইংলিশ স্পোকেনেই করছো, তারপরে কিন্তু সেম, তোমাদের কিন্তু সিলেবাসটা সেমই থাকে। তোমাদের কিন্তু একাডেমিকে যদি তুমি ইংলিশে কারো কাছে এক্সট্রা করে প্রাইভেট পড়ো, আমার মনে হয় সে মনে হয় না যে সে তোমাদের ন্যারেশন শেখাবে না, কখনোই শেখাবে না। কারণ তোমরা ক্লাস 5-এ পড়ো, মানে রিলেটেড থাকবে, তোমরা যেখানেই পড়ো রিলেটেড থাকবে। আর যখন পড়তে থাকবা তখন দেখবা ইজি হয়ে যাবে। মানে তুমি কিছু ক্লাস রেগুলারিটি মেনটেন করবা, মনে করো স্কুলেও পড়বা একটু কষ্ট করে, মাসখানেক যখন কষ্ট করবা, তারপরে দেখবা যে তোমার আর হচ্ছে কোনো রেস্টের দরকার হবে না। তোমার মনে হবে যে না, এগুলো তো আমি আগেই পড়েছি, হয় অনলাইনে ক্লাসে পড়েছো না হলে স্কুলে পড়েছো। বুঝেছো মা? রেস্টটা কোনো বিষয় না। হ্যাঁ, তো এটা একটু মেনটেন করো, দেখবা ঠিক হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আর তারপরে আমাদের সপ্তাহে তো 4 দিন ক্লাস, বাকি 3 দিন তো তুমি ফ্রি থাকতে পারছো, মাঝে মাঝে তো এমনিও ফ্রি থাকছো, মনে হয় না যে একটু প্রেশার হবে। মিস ওকে, 8টায় ভালো হয়, 8টাই না। আচ্ছা আমি একটু প্রবলেম গুলো শুনি, তারপর হচ্ছে সুরাইয়া বলো, কানি জাখি আইডি থেকে। মিস, হুম, আমার তো শনি সোম বুধ এই এই কয়দিন আমার রাত 9টার সময় ক্লাস থাকে। তা আপনি যদি 8টায় নেন তাহলে আমার পরের ক্লাসে জয়েন করা অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা শনি সোম বুধ, তোমার হচ্ছে 3 দিন, 3 দিন প্রবলেম তাই না? তার মধ্যে দেখবা যে বুধবারে আমাদের ক্লাস নাই, শনি সোম বাদ দিয়ে দিলাম, আমাদের তো 4 দিন ক্লাস, ঠিক আছে? বুঝেছো? বুধবার তো ক্লাস আছে, 2টাই সাবজেক্ট। হুম হুম, বুধবারে। জি মিস। আচ্ছা আচ্ছা দেখি তো, একটু রুটিনটা দেখে নিই, দাঁড়াও। বুধবারে ইংরেজি গণিত 2টাই আছে সাবজেক্ট। আচ্ছা বুধবারে আছে তাহলে না, আচ্ছা দেখি, দাঁড়াও 1 মিনিট। আর সোমবারে ইংরেজি আর বিজ্ঞান। শনি সোম বুধ বলছে ও, তার মানে 3 দিনই ক্লাস আছে। আমরা যে অফ ডে যেগুলো আছে তোমার, এই শনি সোম বুধে রাখবো না, অফ ডে রাখবো 2 দিন, বুঝেছো সুরাইয়া? দাঁড়াও, জি মিস। দাঁড়াও আমি একটু রুটিনটা দেখে নিই। আমারও আচ্ছা এক। তুমি বলছো শনি সোম আর বুধ 3 দিনই ক্লাস আছে, কিন্তু আমাদের বর্তমানে ছুটি আছে কি বার? রবি, আহ রবি মঙ্গল আর রবি, বৃহস্পতি। নো, রবি বৃহস্পতি আর আর শুক্র, রবি বৃহস্পতি আর শুক্র। আচ্ছা তাহলে তুমি হচ্ছে রবিবার আর শুক্রবারে আমার ক্লাস নেওয়া আসলে সম্ভব না, ঠিক আছে? শুক্রবারে আমারই ক্লাস আছে, তো ওই একদিন তুমি মেনটেন করবা, ঠিক আছে? তোমার শনি সোম বুধ এই 3 দিনের মধ্যে তোমার হচ্ছে 2 দিন ছুটি দিয়ে দেওয়া হবে। মনে করো শনি বা সোমবার ছুটি দিয়ে দিতে পারি, বুঝেছো? মানে অফ ডে থাকবে, 2 দিন অফ ডে থাকবে, আর একদিন তুমি একটু মেনটেন করবা। বুঝেছো সুরাইয়া আমি কি বলছি? মানে আপনি কি রুটিন চেঞ্জ করে দিবেন? হ্যাঁ রুটিন চেঞ্জ করে দেবো। মিস বুধবারে সেটা সমস্যা হচ্ছে। আচ্ছা শনি সোম বুধ না, তাহলে তুমি কোন কোন বারে নিতে চাও? সেই যেই বারে তোমার ক্লাস আছে সেই বারে আমি হচ্ছে করে দিব, মানে অফ ডে দিয়ে দিব। বলো কোন বারে অফ ডে নিতে চাও? মিস আমি বুধবারে নিতে চাই। আচ্ছা বুধবারে নিতে চাও, আচ্ছা বলো সুরাইয়া বলো। মিস কি বলবো? তুমি বোঝোনি? তুমি বলছো যে তোমার শনি সোম বুধ ক্লাস আছে তাই তো? জি মিস। আচ্ছা আমি বলছি যে শনি সোম বুধের মধ্যে যেই 3 দিন তোমার ক্লাস আছে, আমাদের তো সপ্তাহে 4 দিন ক্লাস থাকে তাই না?
তো এই 4 দিনের মধ্যে আমরা ওই 3 দিন হচ্ছে অফ ডে রাখবো, মানে 2 দিন অফ ডে রাখবো, একদিন তুমি হচ্ছে একটু মেনটেন করবা। এখন বলো তুমি কোন 2 দিন হচ্ছে অফ ডে নিতে চাও? আমাদের 8টাই ক্লাস থাকবে, কিন্তু তোমার জন্য আমরা 2 দিন অফ ডে রাখবো, শনি সোম বুধের মধ্যে যে কোনো 2 দিন রাখতে পারবো। তুমি কোন 2 দিন হচ্ছে ওই ক্লাস করতে চাও কিন্তু আমাদের ক্লাস করতে চাও না? বুঝেছো আমি কি বেশি পেঁচায় বলছি? নো মিস। বলো এবার। মিস শনিবার আর বুধবার দিলে ভালো হয়। আচ্ছা শনি আর বুধ, আচ্ছা আমি লিখে নিলাম। তাহলে শনি বুধবার ছুটি, আর একদিন ছুটি শুক্রবার ছুটি, 3 দিন ছুটি, 4 দিন ক্লাস। শনি বুধ, আমি লিখে নিই না হলে মনে থাকবে না, বুধ আর শুক্র, এই 3 দিন হচ্ছে ছুটি। আর ইংরেজি ক্লাস শেষে থাকবে, ইংলিশ শেষে ইংরেজি দ্বিতীয় পিরিয়ডে থাকবে, যেদিন ইংরেজি থাকবে। আর 8টাই ক্লাস। ওকে, আর কি কারো প্রবলেম আছে? নো মিস। তাহলে আমি কি বললাম বোঝো, শনি বুধ আর শুক্র 3 দিন ছুটি থাকবে, ইংরেজি থাকবে সেকেন্ড পিরিয়ডে, আর হচ্ছে 8টাই ক্লাস থাকবে। ওকে ইয়েস মিস। ওকে, তো ঠিক আছে, তোমরা হচ্ছে যারা যে ইংলিশে আছো অনিকা লিভ নিতে পারো, আমরা ম্যাথ শুরু করতে পারি এখনই। আচ্ছা আমার বই কি দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা আমরা ম্যাথের 2য় অধ্যায় পর্যন্ত শেষ করছিলাম তাই না? জি মিস। আচ্ছা আজকে আমরা 3য় অধ্যায় করব। 2য় অধ্যায় কি কোনো প্রবলেম আছে তোমাদের? মিস আপনি তো শেষ করেননি। বলো। মিস আপনি মিস, তো শেষ করেননি। বুঝি না, আরেকবার বলো। মিস লিখিত তৃতীয় অধ্যায় শেষ করাননি, এখনো তো ঐকিক নিয়ম বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি আমি, ঐকিক নিয়ম বাদ আছে না? আচ্ছা করাই দিচ্ছি, সমস্যা নাই। আমি তো ভাবছি হয়ে গেছে। কিন্তু ঐকিক নিয়ম আমি বুঝাইছিলাম না? বলো তো তাহিম, বলো, তাহিম তো ক্লাসে ছিলা। তাহিম আর আয়ান বলো তো, আয়ান আছে ক্লাসে? ও তো নাই। আমি বলছি ঐকিক নিয়ম আমি বুঝাইছিলাম না, একের সাথে তুলনা বুঝাইছিলাম তো। জি মিস বুঝাইছিল। ঐকিক নিয়ম তো বুঝাইছি, তুমি কি ক্লাসে ছিলে না? বলো না। আবার বুঝাবো? হ্যাঁ আমি ক্লাসে ছিলাম, আমি ক্লাস করিনি সেদিন। ক্লাস না করলে তো প্রবলেম, আবার বুঝাইতে গেলে সময় চলে যাবে না? ওই দিন কিন্তু আমি খুব সুন্দর মতো বুঝাই দিছি, তোমরা অনেকেই ক্লাসে ছিল না সেই দিন। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। বলো। আপনি ঐকিক নিয়ম বুঝিয়েছিলেন, কিন্তু ওইখানের ঐকিক নিয়মে কিছু অঙ্ক করাননি, মানে অঙ্কগুলো করিয়ে দেননি আপনি। আচ্ছা আমি 2টা অঙ্ক করাই দিচ্ছি, তাহলে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? দেখলাম তো 29 পৃষ্ঠা, দাঁড়াও আমি বের করে নিই, এটা পজ করে দিই। এই যে 25 পৃষ্ঠা। আচ্ছা ঐকিক নিয়ম দেখো, ঐকিক নিয়ম বলতে আমরা যেটা বুঝি, ঐকিক নিয়ম অর্থ হচ্ছে একের সাথে তুমি সবসময় কি করবা, তুলনা করবা। মনে করো তোমার বয়স 10 বছর, তোমার বয়স 10 বছরে তোমার ওজন 25 কেজি, ঠিক আছে? এবার তোমার ওজন
30 কেজি হইতে কয় বছর লাগবে? আমি কি বললাম যে তোমার বয়স 10 বছর, তোমার ওজন কত? তোমার বয়স 10 আর ওজন হলো 25 কেজি। আচ্ছা আমি হচ্ছে বোর্ড নিই। ওজন হলো 25 কেজি। এখন তোমার ওজন যখন তুমি 30 কেজি করতে চাও, যখন তোমার ওজন 30 কেজি হবে তখন তোমার বয়স কত? এরকমই মনে করো একটি মুরগি যদি মাসে কয়টি, একটি না, মনে করো 5টি মুরগি মাসে 30টি ডিম পারে, তাহলে 6টি মুরগি মাসে কয়টি ডিম পারবে? ঠিক আছে, এরকম যেই হিসাবগুলা সেগুলো আমরা কিভাবে করব? সেগুলো আমরা কি করব? একের সাথে তুলনা করব। কি করব বলো আমার সাথে, সবাই বলো। একের সাথে তুলনা করব। আচ্ছা, একের সাথে তুলনা করব। একের সাথে তুলনাটা কি? একের সাথে তুলনাটা হচ্ছে, মনে করো তোমার বয়স 10 বছরে 25 কেজি, তোমার ওজন হচ্ছে 10 বছরে 25 কেজি, তাহলে 1 বছরে কত সেটা বের করে নিব। আচ্ছা 1 বছরে যখন পাবো তখন আমরা কি করব? তখন 35 কেজি বের করতেও তো আমরা পেয়ে যাব, তাই না? পেরে যাব। আচ্ছা এখন এটা আমরা প্রথমে এক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো, দেখো এক্ষেত্রে বেশি হলে, যখন বেশি হবে, ঠিক আছে, বেশি হলে গুণ, কি বলছি আমি এটা মনে রাখবা, বেশি হলে গুণ আর কম হলে ভাগ। বুঝতে পেরেছো? বেশি হলে গুণ আর কম হলে কি বলো? ভাগ। ঠিক আছে, মনে করো ওজন যদি 25 থেকে 30-এ যায়, তাহলে বেশি হচ্ছে না কম হচ্ছে বলো? 25 থেকে 30-এ বেশি না কম? বেশি। তখন কি হবে? গুণ হবে। আর ওজন যদি 30 থেকে 25-এ যায় তখন কি হবে? কম, তাহলে হবে ভাগ। ঠিক আছে, তো এটা আমরা বইয়ের একটা অঙ্ক করি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা ঐকিক নিয়ম বলতে আমরা কি তুলনা করব কিসের সাথে? একের সাথে। আর চিহ্নের ক্ষেত্রে যখন বেশি হবে তখন আমরা গুণ করব, আর যখন হচ্ছে কম হবে তখন আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, তো এইখানে এই অঙ্কটা আগে দেখি। এখানে দেখো বলছে 12টি আমের মূল্য 264 টাকা, একটি আমের মূল্য কত? ঠিক আছে, তাহলে 12 থেকে 1 এটা কমলো না বাড়লো বলো? 12টি আমের মূল্য 224 টাকা হলে একটি আমের মূল্য কত? তাহলে এখানে 12 থেকে যে 1 আম আসলো, 12টি আমের থেকে একটি আম আসলো, তাহলে এটা কমলো না বাড়লো? কমলো। তাহলে কমার সময় কি হবে? ভাগ। এই যে দেখো 264-কে 12 দিয়ে ভাগ। বুঝেছো? এবার দেখো ও হচ্ছে রাফি বলছে 35টি আমের মূল্য কত। হ্যাঁ, তাহলে একটি আমের মূল্য আমরা বের করছি, এবার বলছি হচ্ছে 35টি আমের মূল্য কত। তাহলে 1 থেকে 35 বাড়লো না কমলো বলো? বাড়লো। তখন এই যে দেখো 35 গুণ করে দিছি। ওকে, তো এইটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হয়? গুণ আগে করতে হয় না ভাগ আগে করতে হয়? গুণ আর ভাগের মধ্যে যেটা আগে থাকে সেটাই আগে করতে হয়। নো, এই যে দেখো ব্র্যাকেট অর ডিভিশন, প্রথমে ভাগ করতে হয়, তারপর হচ্ছে গুণ করতে হয়। তুমি যেটা বলছো সেটা হয়তো অনেক ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে গুণ, ভাগ, গুণ, আর তারপর যোগ বিয়োগ। বুঝেছো? বদমাসের নিয়ম অনুযায়ী নিয়ম করবা, তাহলে কখনোই ভুল হবে না। তাহলে এটা করলেই হয়ে গেল। আচ্ছা এটা খুবই ইজি অঙ্ক ছিল, তো আমরা এখান থেকে কোনটা করব বলো? কোনটা করতে চাও? মিস আমাদের আমাদের যেটা এটা প্রবলেম সেটা। মিস আমাদের মিস আপনি বলো। 26 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্কটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। 26 পৃষ্ঠার 3 নাম্বার। আর কেউ কোনোটা বুঝতে চাও? পরে আবার ওই দিন মিস আমি সব অঙ্ক পারি।
তুমি সব অঙ্কই পারো? বন্ধ। আচ্ছা, যে পারো না সে বলো আর কোনটা বুঝতে চাও। আচ্ছা, তাহলে আমি এটাই সুন্দর করে বুঝাই দিই। দেখো বলছে একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারে। আচ্ছা, তাঁতি কি চেনো তোমরা? বলো, তাঁতি কি বা কে, এটা কি চেনো? না মিস। আচ্ছা, তাঁতি হচ্ছে কাপড় বোনাই, ঠিক আছে? তাঁতির কাজ কি? কাপড় বোনানো। এই যে দেখো এখানে যিনি কাপড় বুনছে সে কি সুতার সাহায্যে। এখন আমরা অনেক আপডেট হয়েছি, কিন্তু এক সময় পাট থেকে সুতা হতো, সেই সুতা থেকে তাঁতিরা কি করতো, সুতা বুনে বুনে ওরা কাপড় তৈরি করতো, ঠিক আছে? সেই কাপড়গুলার কিন্তু কালার হতো না। এখন তো আমরা আপডেটে অনেক কালার করে সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানাই, এটা মেশিনের মাধ্যমে। কিন্তু তাঁতি কি করে? হাত দিয়ে বানায়। ওরাও মেশিনের মাধ্যমে করে, কিন্তু ওটা হাতের। এখন মনে করো বর্তমানে জামদানি যেগুলো হয় সেগুলো তাঁতি বোনায়। এক কথা তাঁতি হচ্ছে কাপড় বোনাই। ওকে, তো বলছে একজন তাঁতি 3 দিনে, তাহলে 3 দিনে কয় মিটার? 3 দিনে, মনে করো এটা হচ্ছে কাপড়, একটা কাপড়, হ্যাঁ, এটা কয় মিটার? 24 মিটার কাপড় বুনলো 3 দিনে। কয় মিটার? 24 মিটার। আচ্ছা, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘর পূরণ করি। এখন দেখো 1 নম্বরে বলছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে আমরা এর আগে বললাম, দেখো আমরা এরকম নিয়মই কিন্তু শিখলাম যে আমার বয়স হচ্ছে 10 বছরে 25, সরি, আমার বয়স যখন 10 বছর তখন আমার ওজন 25 কেজি। এবার কত বছর বয়সে 30 কেজি। সেম, 3 দিনে বুনতে পারে হচ্ছে কয় মিটার? 24 মিটার। তাহলে আমাদের 6 দিনে কত মিটার লাগবে? তাহলে আমি লিখবো হচ্ছে এইভাবে 1 নাম্বার, ঠিক আছে? মিস এটা আমাদের কত দেন? না, আমি একটু বুঝাই দিই। সমাধান লিখবা, আচ্ছা আমি সিম্পলি লিখে দিই, হ্যাঁ। মনে করো এখানে কি করবে, যেটা চাবে সেটা শেষে দিবা। তাহলে এরকম লিখবা, 3 দিনে, 3 দিনে তোমরা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? 3 দিনে কাপড় বনে টাইপ করে লিখলে ভালো হয়, তবে হচ্ছে টাইপ করে লিখলে একটু টাইম লাগবে, হ্যাঁ। বনে কয় মিটার? 24 মিটার, ঠিক আছে? 24 মিটার। যেটা চাবে সেটা আমরা পরে দিব। মিটার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়ম করতে হলে আমরা একের সাথে তুলনা করব, তাই না? তাহলে 1 লিখলাম। 1 দিনে কাপড়, কে বোঝনি? নাম বলো তো তোমার। কে জানো বোঝনি? তোমাদের নামগুলা কি আবার ভুলে গেছি ছুটিতে? বলো, কাকে অঙ্কটা বুঝাচ্ছি? রেসপন্স করো। ঘুমাই গেছো? জি মিস। সুরাইয়া, তোমাকে বোঝাচ্ছি না? আচ্ছা সুরাইয়া রেসপন্স করবা, হ্যাঁ। দেখো বলছে 3 দিনে কাপড় বুনে কত? 24 মিটার। তাহলে আমি কি বলছি? ঐকিক নিয়মে 1 এর সাথে তুলনা করতে হবে। তাহলে 3 থেকে 1 এ আসলো, তাহলে গুণ হবে না ভাগ হবে? বলো সুরাইয়া, বলো। এই যে বেশি হলে গুণ, কম হলে ভাগ, তাহলে কি হবে? 3 থেকে 1 এ আসছে, 1 দিনে বের করব। 3 দিন থেকে 1 দিনের বের করব, তাহলে গুণ হবে না ভাগ হবে? ভাগ। ভাগ। তাহলে 24 ভাগ 3। ভাগ 3, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে 6 দিনে কত মিটার বুনে। তাহলে লিখবা 6 দিনে কাপড় বুনে কত মিটার। এটা হচ্ছে 1 থেকে 6 আসলো, এটা কি হবে বলো তো? 24 গুণ 3, 24 ভাগ 3 গুণ 6। আচ্ছা, গুণ 6। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করো। 3 আসতে 24, তাহলে এটা ভাগ করলে 8 গুণ 6, 6 আসতে 48 মিটার, তাই না?
মিস জি মিস। 24 ভাগ 3 গুণ 6। হ্যাঁ হ্যাঁ সেটাই লিখছি, 24 ভাগ 3 গুণ 6। একটু বুঝতে তোমাদের কষ্ট হবে। আচ্ছা, এটা তাহলে আমাদের 1 নম্বর হয়ে গেল। এবার বলছে 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবে। এইটাও যেটা, 2 নম্বরও সেটা, কিন্তু এখানে দেখো বলছে 32 দিনে কয় মিটার, 256 মিটার। এখন 32-এর অর্ধেক দিন কত বলো তো? 32-এর অর্ধেক, অর্ধেক মানে কি 32 ভাগ কত 2, তাই না? তাহলে 32-কে 2 দিয়ে ভাগ করলে কি হবে বলো তো? 16 না? তাহলে 16 দুগুণে 32, তাহলে 16 দিনে বের করতে বলছে। সেম। আচ্ছা, এবার বলছে 20 দিনে 150 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে। পারবে না তোমরা এটা? জি মিস। এগুলা কিন্তু একদমই ইজি। প্রথমটা করাই দিলাম, দ্বিতীয়গুলা পারার কথা। সুরায়া পারবে? জি মিস। আচ্ছা, আর কি কারোর প্রবলেম আছে ঐকিক নিয়ম বা এই অধ্যায়ে? নো মিস। আচ্ছা মিস তাহলে একটা নতুন হ্যাঁ বলো একটা করতে দেন। বলো। মিস একটা করতে দেন। না আজকে করতে দিব না, তোমাদের এটা হচ্ছে ছিল তো, এটা আমি আজকে করতে দিতে চাচ্ছি না। এগুলো সবগুলো ইজি অঙ্ক। আচ্ছা, নতুন অধ্যায় তাহলে শুরু করব। জি মিস। আচ্ছা, নতুন অধ্যায়ের আমি ধারণা দিই, ঠিক আছে? এখানে দেখো বলছে গুণিতক আর গুণনীয়ক, গুণিতক আর গুণনীয়ক। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে গুণিতক। প্রথমে কি শিখবো? গুণিতক। আচ্ছা, গুণিতকটা কি আর গুণনীয়কটা কি? আচ্ছা দেখো, গুণিতক প্রথমে আমরা শিখবো গুণিতক, এরপরে হচ্ছে গুণনীয়ক। লিরা, এখানে কি একটা কোশ্চিন আছে, কি কোশ্চিন? লিরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসছে। কি করেছে? অনেকগুলা লিচু নিয়ে এসছে। কে? লিরা। আচ্ছা, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? আচ্ছা, এখন দেখো, মনে করো তোমার বাসায় অনেকগুলো বই আছে। তোমার কিছু বন্ধু তোমার বাসায় আসছে, তো ওই বন্ধুদের তুমি 4টি করে বই দিতে চাও। এখন তুমি কয়টি বই নেবে এটা জানতে হলে আমাদের কি লাগবে? বন্ধুর সংখ্যা লাগবে, তাই না? আচ্ছা, এবার রাফি দেখো বলছে তার বন্ধুর সংখ্যা 3, 3 জন হলে 12টি, 4 জন হলে 16টি, 5 জন হলে 20টি লিচু লাগবে। আচ্ছা, 4টি করে, ও কয়টি করে লিচু দিচ্ছে? 4টি। আর তার যদি বন্ধুর সংখ্যা হয় 3 জন, 3 4 12, তাই না? তো 12টি লিচু লাগবে। আবার যদি তার বন্ধুর সংখ্যা 4 জন হয়, 4 4 16, তাহলে কি হবে? 16টি লিচু লাগবে। 5 হলে 20টি লিচু লাগবে। আচ্ছা, এখন দেখো এটা যে আমরা হিসাব করলাম, এখান থেকে কি শিখছি? নিচের ছক পূরণ করে আলোচনা করে লিরার কয়টি লিচু লাগতে পারে। আচ্ছা, বন্ধুর সংখ্যা 1টি হলে 4, 2টা হলে 8। কিভাবে? তুমি এমনি সাপোজ মনে করো, মনে করো আমাদের এই হাত, আমার একটা হাতে 5টি আঙুল আছে, 2টা হাতে কয়টি? 2 দিয়ে 5কে যখন গুণ করছি তখন 10 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে তোমার সংখ্যা আর যতটি মানে সংখ্যা আর যেটা দিতে চাও, ঠিক আছে, সেটা গুণ করলেই কি হবে? সংখ্যাটা বের হয়ে যাবে। দেখো 3টি দিতে চাইলে 3টি, যদি বন্ধুর সংখ্যা 3 জন হয়, লিচুর সংখ্যা হবে 12। আর বন্ধুর সংখ্যা যদি 4 হয়, লিচুর সংখ্যা হবে 16। গুণ করছে। এবার 5-এর সাথে 4 যখন গুণ করবে তখন 20। 6-এর সাথে এবার দেখো বন্ধুর সংখ্যা যখন 6 হবে তখন এর সাথেও কি হবে? 4 গুণ করবে। বুঝেছো? তখন কি 4 6 24। এইভাবে সবগুলার সাথে কি 4 যোগ গুণ করবে। এখন দেখো কি বলে, বলছে লিরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 16 20 সংখ্যক লিচু নিতে হবে। ঠিক আছে? কি করতে হবে? 4 8 12 16 20 সংখ্যক লিচু নিতে হবে। এটা তোমরা মাথায় রাখো, এরপরে দেখো আমি কি বোঝাই। এই সংখ্যাগুলো 4-এর গুণিতক, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই হলো 4-এর গুণিতক। আচ্ছা, আমরা কিন্তু গুণিতক কি পেয়ে গেছি?
কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে গুণিতক কাকে বলে? আমার সাথে সবাই বলো। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল কে কি ওই সংখ্যার কি বলে? গুণিতক বলে। আচ্ছা, তোমরা কি সবাই পূর্ণ সংখ্যা চেনো? আচ্ছা, দেখো আমাদের আমি এখানে একটা পেজ নেই। আচ্ছা, আমি কিন্তু অঙ্ক আর সংখ্যা শিখাইছিলাম, মনে আছে তোমাদের? তোমাদের কি মনে আছে অঙ্ক কি আর সংখ্যা কি? রেসপন্স করো। জি মিস। আরিবা, তুমি রেসপন্স করছো না কেন? আরিবা, সংখ্যা হইতেছে 1 থেকে 10 আর অঙ্ক হইতেছে গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। নো, একদমই উল্টা বললা। কে বলতে পারে দেখি তো মনে আছে কিনা? আরিবা আর সুরাইয়া, তোমরা কি ঘুমাই গেছো? মিস আচ্ছা, আমি আবারও রেসপন্স রিপিট করছি। দেখো দেখো অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে, ঠিক আছে? 0, 1, ঠিক আছে, 2, 3, 4, লিখে নাও তোমরা। এটা আমি শীট দিছিলাম কিনা? 5, 6, 7, 8, 9। এই 10টি আমাদের কি অঙ্কে অঙ্ক। গণিতের যে 10টি অঙ্ক আছে, অঙ্ক কয়টি? এই 10টি হচ্ছে অঙ্ক। এটা কি বলে? অঙ্ক। বুঝেছো? সংখ্যা হইতেছে 4টা, যোগ বিয়োগ গুণ ভাগ। নো, যোগ বিয়োগ গুণ ভাগ। গুণ ভাগ এগুলাকে বলি আমরা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। কি বলি আমরা? প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন। এগুলা হচ্ছে সংখ্যা না, ঠিক আছে? এগুলা কিন্তু তোমাদের হচ্ছে যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের আসবে। প্রক্রিয়া চিহ্ন লিখে নাও। প্রক্রিয়া চিহ্ন বা গাণিতিক প্রতীক। আচ্ছা, এখন দেখো আমাদের সংখ্যাটা কি তাহলে। এটা বর্ণ আর বর্ণমালা, শব্দ আর বর্ণের মতো। বর্ণ যেমন কি অ, আ, ক, খ। তাহলে এখানে হচ্ছে অঙ্ক হলো বর্ণ, আর শব্দ কি আ, ম, আম, তাই না? এটা শব্দ। সেম 1 আর 2 কি হয়? 12, তাই না? এটা হচ্ছে সংখ্যা। বুঝেছো? পাশাপাশি যে কোনো দুইটা অঙ্ক বসেই বা সিঙ্গেল অঙ্ককেও আমরা সংখ্যা বলি। যেমন 6 আর 0 কি হবে? 60। এটা হলো সংখ্যা, এটাকে অঙ্ক বলতে পারবা না। 6 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, কিন্তু 60 যখন বলবা তখন সেটা কি? সংখ্যা। বুঝেছো? আচ্ছা, মাওয়া বলো তো এই যে 7, 7 কি অঙ্ক না সংখ্যা? মাওয়া বলো। সংখ্যা। সংখ্যা। অঙ্ক হবে না 7? 7 কি অঙ্ক হবে? মা বলো, 7 কি অঙ্ক হবে? রেসপন্স করো না কেন? তুমি মিউট আছো। না পারলে বলো, না পারাটা তো সমস্যা না। আচ্ছা, আরিবা বলো তো 7 কি সংখ্যা হবে, অঙ্ক হবে? নো মিস, এটা অঙ্ক। এটা 7 অঙ্ক, তাই তো? তাই বলছো? ইয়েস মিস। ওকে। আচ্ছা, সেলিন আইডি আচ্ছা তাহিম আছো না? তার দেখো এখানে 7কে কিন্তু আমরা সংখ্যাও বলতে পারি। সকল অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারি, ঠিক আছে? আর হচ্ছে সকল সংখ্যাকে আমরা অঙ্ক বলতে পারবো না। এখানে সিঙ্গেল অঙ্ক। অঙ্ক আমাদের ফিক্সড অঙ্ক হচ্ছে ফিক্সড 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, 0 কয়টি? 10টি। সরি, অঙ্ক হচ্ছে 10টি, আর সংখ্যা হচ্ছে অসংখ্য। এখন দেখো তোমরা এরকম অঙ্ক দেখেছো 1.5,
দেখেছো কখনো 2.3 এরকম দেখেছো? বলো, রেসপন্স করো। নো মিস। দেখোনি দশমিক? দেখোনি কখনো? দেখেছি। জি মিস। আচ্ছা, 1.2 এইগুলা হচ্ছে অপূর্ণ সংখ্যা বলে। এগুলাকে কি বলে? অপূর্ণ, মানে এগুলা ভাঙা। আর এই যে 1, 2, 3 এইগুলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মনে করো 12, এটা কি পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভাঙা না, ঠিক আছে? যেটা ভাঙা যায়, মানে এটা হচ্ছে ভাঙা যায় কিন্তু এটা ভাঙা না, ঠিক আছে? এখন দেখো 70, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভেঙে নাই, বুঝছো? এগুলাকে কি বলি আমরা তাহলে? পূর্ণ সংখ্যা। তাহলে কি বলছে? আমরা হচ্ছে কি পড়লাম? বলছে যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে বলছে মনে করো 5-এর গুণিতক কত হবে? 5-এর গুণিতক কত হবে? এর সাথে যে কোনো, মনে করো তুমি গুণ করলা 1000, যে কোনো পূর্ণ সংখ্যা, 1000 পূর্ণ সংখ্যা না? জি এটাই মিস। কি ওর গুণিতক, বুঝেছো? আবার মনে করো তোমার একটা সংখ্যা 7, এর সাথে যদি তুমি 3.5 দাও তাহলে কিন্তু হবে না, কারণ এটা পূর্ণ সংখ্যা না। কিন্তু 7-এর সাথে শুধু 3 গুণ করো বা 3 আর 5 গুণ করো তাহলে কিন্তু হবে, বুঝেছো? তাহলে এটা কি আমাদের গুণিতক। আর গুণিতক সবসময় মনে করো 7-এর গুণিতক 7 থেকে কি হবে? বড় হবে, 7 থেকে বড় হবে, বুঝেছো? মানে যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যা থেকে বড় হয়। বলো আমার সাথে, যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যা থেকে বড় হয়, বুঝেছো? জি মিস। কারণ যে কোনো সংখ্যাকে যা দিয়ে গুণ করো না কেন ওই সংখ্যা সহ বড় সংখ্যা হবে। দেখো এখানে 3-এর গুণিতক দেখছো বড়, সব এই যে এখানে 4-এর গুণিতক দেখো বড়, সবগুলা কি 4 থেকে বড়। তো এইটাই হচ্ছে গুণিতক। ওকে, এখন আমরা একটা অঙ্ক এখানে দেখো, এখানে তোমাদের সুন্দর করে বলা আছে। বলছে এটা তো আমরা করলাম। 1 নম্বরে দেখো বলছে 5, 7, 8, 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করো করি। হ্যাঁ, তো এখানে দেখো প্রথমে বলছে 3-এর গুণিতক। 3-এর সাথে প্রথমে কি গুণ করছে? 1, তাহলে 3 একে 3, আমাদের পূর্ণ সংখ্যা 1, ঠিক আছে? তারপর 3-এর সাথে 2 গুণ করছে, তারপর 3-এর সাথে 3 গুণ করলে 9, 3-এর সাথে 4 গুণ করলে 12, 3-এর সাথে 5 গুণ করলে কত হবে? 15, 3-এর সাথে 6 গুণ করলে 18, 3-এর সাথে 7 গুণ করলে 21, 3-এর সাথে 8 গুণ করলে 24। এইভাবে 4-এর সাথেও এভাবে গুণ করো, এগুলো আসবে। তুমি অসংখ্য হবে এগুলা, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো। তাহলে গুণিতক বের করতে পারবা এখন? 8-এর গুণিতক নির্ণয় করো তো সবাই, নির্ণয় করে আমাকে গ্রুপে ছবি দাও। সবাই কি বুঝতে পেরেছো আমি কি বলছি? জি মিস 8-এর গুণিতক নির্ণয় করে আমাকে ছবি দাও গ্রুপে। গুণতিক। 8-এর গুণিতক, গুণিতক হ্যাঁ গুণিতক। 8-এর গুণিতক 10টি নির্ণয় করবা, ঠিক আছে? 8-এর গুণিতক কয়টি? 10টি। নির্ণয় করে গ্রুপে দ্রুত ছবি দিয়ে দাও। মিস হয়ে গেছে পাঠাই দাও গ্রুপে। তো মিস নাবিলা তুমি ছবি দিছো গাইডের, তাই না? এখানে হার আছে তাই তো? জি মিস হারই হবে এটা। এটা বইয়ে ভুল আছে। 8 আর 2 16, 3 24, 4 32, 6 5 40, 6 48, 27 56,
সাতাশটি বলতে চাচ্ছি 40 হয়নি তো 28 8 9 72 28 64 সবাই দাও তো আমি দেখি নাবিলা তুমি তো 64 লেখনি এখন লিখে দিলা তাই তো ও উপরে লিখছো নাকি ওটা ডিরেক্ট করে দিছো দিয়ে আবার লিখে দিলা মিস হয়েছে আবার। বাচ্চারা এত চালাক এবার হয়েছে নাবিলার প্রথমে ভুল হয়েছিল আচ্ছা আর কই তাহিম কই তাহিম দাও আরিবা দিছে নাবিলা দিছে আরিবা নাবিলার হয়েছে তাহিম দিয়ে দাও মিস আমারটা হয়েছে। সুরায়া দাও হ্যাঁ আরিবার হয়েছে নাবিলারও হয়েছে সুরায়ারও হয়েছে তাহিম তুমি কি ক্লাসে নেই আমি সার্চে দিচ্ছি। আচ্ছা তো এখানে মনে হয় তোমরা সবাই গুণিতক কি এটা বুঝেছো তাই না জি মিস। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস শিখে আজকে ক্লাস শেষ করে দিব সেটা হচ্ছে সাধারণ গুণিতক ঠিক আছে সাধারণ অর্থ কি কে বলবে বলো তো সাধারণ বলতে আমরা কি বুঝি তোমরা কি বোঝো সাধারণ বলতে তোমরা কি বোঝো বলো কিছুই বোঝো না সাধারণ বলতে তোমরা কিছুই বোঝো না রেসপন্স করো আরিবা বলো তো সাধারণ বলতে কি বোঝো সাধারণ বলতে নর্মাল। আচ্ছা নরমাল না সাধারণ বলতে যা যেটা কমন সবার থাকে মনে করো তোমার মুখ আছে আমারও মুখ আছে তোমার নাক আছে আমারও নাক আছে এইটাই ঠিক আছে কমন যেটা সবার মধ্যে থাকে আচ্ছা তো এখানে দেখো আমরা 3 আর 4 তাই না গুণিতক এরকম যে কোনো দুইটা সংখ্যার গুণিতক নির্ণয় করতে পারবো না পারবো কি বা 3টার গুণিতক তো নির্ণয় করা আমরা শিখলাম এখন দেখো এই যে গুণিতক নির্ণয় করছি এখন আমরা ফিক্সড একটা মনে করো 10টা সংখ্যা নির্ণয় করবো এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 এটা এখানে 3-এর গুণিতক 8টি আছে 4-এর গুণিতকও 8টি আছে আচ্ছা তো এখানে আমরা যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক গুণিতক নিব নেওয়ার পরে যেটা কমন থাকবে কমন বলতে কি যেটা উভয়ের মধ্যে থাকবে সেটাকে কি বলবো আমরা সাধারণ সেটাকে কি বলবো সাধারণ দেখো এখানে 3 এখানে নাই 4 এখানে আছে 3-এর পরে 4 নাই 6 নাই 8 নাই দুইটার মধ্যে 9 নাই কিন্তু 12 আছে বুঝেছো আচ্ছা এরপরে দেখো 15 দুইটার মধ্যে নাই 16 দুইটার মধ্যে নাই 20 দুইটার মধ্যে নাই 21 দুইটার মধ্যে নাই 24 দুইটার মধ্যে আছে তাই না হ্যাঁ এবার দেখো 28 আর 32 নাই তাহলে আমাদের দুইটার মধ্যে আছে হচ্ছে 12 আর 24 তাহলে এই দুইটা কি কমন বা সাধারণ এই দুইটা যখন সাধারণ হচ্ছে তাহলে এটাকে আমরা বলবো 3 এবং 4-এর গুণিতকের মধ্যে কি সাধারণ গুণিতক ঠিক আছে তো সাধারণ গুণিতককে এই যে এই গোল চিহ্ন দ্বারা এই যে এটা দিয়ে চিহ্নিত করা হয় বুঝছো এইভাবে কি করে চিহ্নিত করে তাহলে সাধারণ গুণিতক আর হচ্ছে গুণিতক এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেছো তোমরা জি মনে করো এখানে হচ্ছে আচ্ছা এখানে নাই তো এইভাবে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব
তো এইখানে দেখো কি বলছে, বলছে যেসব সংখ্যা 3 এবং 4 উভয়ে থাকে সেগুলাকে কি বলে, সাধারণ গুণিতক। তো আমার মনে হয় তোমরা সাধারণ গুণিতক আর গুণিতক এখানে আর কোনো প্রবলেম নাই, আছে কি? নো মিস। আচ্ছা, তাহলে তোমরা লিখে নাও। তোমরা লসাগু আমরা নেক্সট ক্লাসে শিখবো 3 আর 5 এ। একই। হ্যাঁ একই, কিন্তু আমাদের একটু কনসেপ্টটা তো লাগবে, তাই না? এই যে 3 আর 5 এ তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমরা কিন্তু এখন থেকে খুব বেশি হোমওয়ার্ক দিব না, হ্যাঁ? 3 আর 5 এর গুণিতক আচ্ছা আমি এই যে হোমওয়ার্ক বলছি, সবাই লিখে নাও। 3 আর 5 এর গুণিতক নির্ণয় করবা। কয় ঘর? 10 ঘর পর্যন্ত, ঠিক আছে? কয় ঘর? 10 ঘর পর্যন্ত। আচ্ছা 10 ঘর পর্যন্ত নির্ণয় করে সাধারণ গুণিতক নির্ণয় করবা, বুঝেছো? জি মিস। 3 আর 5 এর গুণিতক নির্ণয় করার পরে দুইটার মধ্যে 10টা সংখ্যার গুণিতক নির্ণয় করবা। এরপরে হচ্ছে সাধারণ গুণিতক বের করবা। ওকে, দিয়ে তোমরা গ্রুপে দিবা। আর ইংলিশ আমি কোশ্চেন এখনই দিয়ে দিচ্ছি, ইংলিশটাও তোমরা করবা। আর এটা অঙ্ক। তাহলে অঙ্ক আর ইংলিশে কি তোমাদের আর কিছু বুঝতে প্রবলেম আছে কি? নো মিস। আচ্ছা আমি ক্লাস রুটিন আর ক্লাস টাইম ঠিক করে তোমাদের রুটিন আবার নিউ করে দিয়ে দিব। 8টায় ক্লাস থাকবে, অফ ডে থাকবে, যেটা বলে দিলাম। এইভাবে মেনটেন করবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আমি রুটিন দিয়ে দিব, ঠিক আছে, আজকের মধ্যে। ওকে, মিস বলো। মিস আমাদের রবিবারও কি ক্লাস হবে? এটা হচ্ছে আমি বললাম না কি অফ ডে কবে নিলাম, ওইগুলা মেনটেন করেই হবে, ঠিক আছে? আচ্ছা আমি আবারও বলছি, দেখো শনি বুধ আর শুক্র এই 3 দিন অফ ডে থাকবে, রবিবারে ক্লাস হবে। হ্যাঁ বুঝছো? জি আর কি মিস। কারো কোনো কোশ্চেন আছে হোমওয়ার্ক বা পড়া বা ক্লাস নিয়ে? রেসপন্স করো। নো মিস।